আসসালামু আলাইকুম। আমরা কি শুরু করতে পারি? আমরা কি শুরু করব প্লিজ? আমরা বেশি কথা বলবো না বা অল্প সময় আসলে ধৈর্য যদি যেন না হয়। আমি খুব বেশি হলে আধা ঘন্টা সময় মনে হয় বেশি হয়ে যাবে নাকি? জি ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং। তো উপস্থিত সম্মানিত সুধী, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা যে ইনভাইটেশন করা হয়েছে, তো আমাদের আসলে লাইফস্টাইল ডিজিজ যেটা, যেহেতু অ্যাজ এ ডক্টর হিসেবে আমার প্রায় 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স এই মেডিকেল পথ চলায়। তো চিকিৎসা বিজ্ঞানের অর্ধেকটা, এই 20 বছরের অর্ধেকটা সময় আমি রিয়াক্টিভ ডক্টর ছিলাম, লাস্ট 10 ইয়ার্স আমি প্রোঅ্যাক্টিভ ডক্টর। তো রিয়াক্টিভ ডক্টর মানে রেসপন্স করা অ্যাকর্ডিং টু সিমটম, বা কনভেনশনাল বা ট্রেডিশনাল ডক্টর আমরা যা করি, বা যে একটা সিমটম যখন অ্যারাইজ করে, একটা রোগ যখন নাম ধারণ করে, তার বিভিন্ন সিমটম নিয়ে একটা রোগের নাম ক্লাসিফাই করা হয়। তো প্রত্যেকটা সিমটমকে আমরা রুট কজটাকে আইডেন্টিফাই না করে বা রোগের মূল কারণটাকে অনুসন্ধান না করে, সিস্টেমটা এভাবে ডেভেলপ হয়ে আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে এই কনভেনশনাল সিস্টেমটাই, আমি 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 এই সিস্টেমটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে আমরা যদি আরেকটু মানে মানে আমি বলবো যে লেমেন টার্ম যদি ইউজ করি, যে এটা হচ্ছে অ্যালোপ্যাথিক সিস্টেম। হ্যাঁ, মানে এটা বুঝতে সবার জন্য সহজ। আমরা তো এইভাবে অভ্যস্ত, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এভাবে শুনে অভ্যস্ত অনেকটা। ট্রেডিশনাল কনভেনশনাল বললে বোঝা যায় না, ট্রেডিশনাল কনভেনশনালের একটা নাম হচ্ছে অ্যালোপ্যাথিক। তো অ্যালোপ্যাথিক সিস্টেমে হচ্ছে রিয়েক্টিভ মেডিসিনটা বেশি ইউজ করা হয়। ইমার্জেন্সি আছে সেটা এক বিষয়। মানে আমি একটু ইতিহাস বলে তারপরে আমরা আমাদের কি করা উচিত, কেন আমি এখানে করছি, বা ওয়ার্ল্ড ওয়াইড ডাক্তাররা কেন শিফট হচ্ছেন, কেন ফাংশনাল মেডিসিনের জন্ম, কেন এই ধরনের সিস্টেমগুলো ডে বাই ডে গ্রো করছে উইদিন 10 ইয়ার্স। বা আরো দেখবেন আরো অনেক ডক্টররা সারা ওয়ার্ল্ডে, তো এটা অনেক আগিয়ে গেছে, বাংলাদেশে শুরু হয়েছে, বাংলাদেশের ডক্টররাও ইন্সপায়ার্ড হচ্ছেন। তারা দেশে বিদেশে, বাংলাদেশে যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই বা পড়ানোর হায়ার এডুকেশন নাই, তারা বাইরে থেকে করে আসছেন। ইন ফিউচারে এটা আরো বেশি আসবে, কারণ এটা মোর রেসপন্সিভ, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এটা অ্যাজ এ চিকিৎসক হিসেবে যখন আমাদের যে উদ্দেশ্য থাকে, আমরা যে মেডিকেল পাশ করার পরে যে ওথটা নেই, সব প্রফেশনে ওথ থাকে, তো হিপোক্রেটস ওথ বলে শপথ। সেই শপথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রোগীর পরিপূর্ণ সুস্থতা কামনা করা। তো এটা শুধু থিওরিটিক্যাল একটা পর্যায়ে থাকে, কিন্তু যখন আমি দেখি যে কিছু কিছু রোগ যেটা আমাদেরকে পড়ানো হয়েছিল মেডিকেল সায়েন্সে বা মেডিকেল কারিকুলামে, যেগুলো সারা জীবন খেয়ে যেতে হয়, সারা জীবন বয়ে বেড়াইতে হয়, ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ, তো বর্তমানে আমরা দেখছি যে এগুলোকে রিভার্স করা সম্ভব, রিভার্স হচ্ছে। ডক্টর হিসেবে এটা এক্সপিরিয়েন্স করছি, সারা ওয়ার্ল্ডের ডাটা তাই বলছে, এবং বিশ্ব পরিস্থিতিও চেঞ্জ হচ্ছে। এবং এই পরিস্থিতির কারণে ডাব্লিউএইচও তার গাইডলাইনগুলো আস্তে আস্তে চেঞ্জ করছে, বিভিন্ন অর্গানাইজেশন তার গাইডলাইনগুলো চেঞ্জ করছে, কারণ গাইডলাইন তো মানুষের জন্যই তৈরি করা, এবং এটা ফিল্ড লেভেলের ফিডব্যাকের উপর ভিত্তি করে এই গাইডলাইনগুলো তৈরি হয়, গাইডলাইন চেঞ্জ হয়। কিছুদিন আগে এফডিএ এর যে গাইডলাইন, আগে যেটা বলা হতো যে প্রচুর পরিমাণে কার্ব খাওয়া, কিছু ফ্রিকোয়েন্টলি কার্ব খাওয়া, কার্বোহাইড্রেট ফ্রিকোয়েন্টলি, সেটা বার্ডিমের গাইডলাইনও ছিল, এখনো তো ওরা চেঞ্জ করে নাই। পরবর্তী এফডিএ যেটা এবং পিরামিড, ফুড পিরামিড, এটা চেঞ্জ হয়ে আসলো। হ্যাঁ, এখন কার্বটা কমে আসলো, প্রোটিন ফ্যাটের রেশিওটা চলে আসলো। এটা কিন্তু ওরা 40 বছর, প্রায় 60 ইয়ার্স ওরা এটা আমাদেরকে করতে দেয় নাই। তাহলে এটা কেন আসছে? কারণ মানুষের রেসপন্সের কারণে সোশ্যাল মিডিয়াও একটা বড় ভূমিকা পালন করতেছে। কারণ এই যে আজকে বলতেছে উনি ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে গেছেন, প্রচার করতেছেন। উনি প্রেশার থেকে, ওষুধ থেকে বের হয়ে আসছেন, উনি প্রচার করতেছেন। ওনার অ্যালজিমার ছিল, ভালো হয়ে গেছেন। ওনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাচ্ছে। তো মানুষ যখন ভালো হচ্ছে, যখন তার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে উইথ এভিডেন্স, হ্যাঁ, তো আর এবং ডক্টররা যারা এই ধরনের প্র্যাকটিস করতেছেন, তারা যখন এভিডেন্স গুলো নিচ্ছেন, তারপরে আরো রিসার্চ হচ্ছে, তো সবগুলো মিলে এখন আস্তে আস্তে গাইডলাইন গুলো তো পরিবর্তন আসতেছে। গাইডলাইন গুলো এইভাবেই তৈরি হয়, এভাবেই পরিবর্তন হয়। একটা প্রেশারও থাকে বা একটা এভিডেন্সও লাগে। তো যাক, এখন এভিডেন্স বেস কথাই মানুষ বলে। তো আমরা একটু মানে কথাটা কিভাবে বলবো, মানে আজকে আলোচনাটা একটু থিওরিটিক্যাল কিছু কথা আছে, আমি জাস্ট লিখিত ভাবে আনছি, এবং মানে লিখিত ছাড়াও বলতে পারি। আপনারা কিভাবে শুনতে চান? মানে লিখিত হলে অনেক সময় একটু ঘুম পেতে পারে মানে কথাগুলোর মধ্যে লেখার একটা ব্যাপার থাকে। তবে আমি একটু, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আমরা রোগ বা ডিজিজ বলতে কি বুঝি, এটা একটু বোঝা লাগবে। হ্যাঁ, আমি সবসময় কনসেপ্টে ক্লিয়ার করি, কারণ আমি যখনই স্টুডেন্ট লাইফ থেকে যে কোনো কিছু, যারা সায়েন্স পড়ে বা
ফিল করে, তারা তো সবসময় কি কেন কিভাবে এই তিনটা দিয়ে কিন্তু সায়েন্সের জন্ম, তাই না? যখন মানুষের মধ্যে কি কেন কিভাবে হারিয়ে যাবে তখন কিন্তু সায়েন্স থাকবে না, সে অন্য ফ্যাকাল্টিতে পড়ুক, কিন্তু সায়েন্সে পড়তে গেলে তাকে কি কেন কিভাবে, যে কোনো সেটা ইঞ্জিনিয়ারিং হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক, বায়োলজিক্যাল বিষয় হোক, মেডিকেল বিষয় হোক, কি কেন কিভাবে তাকে জানতে হবে এবং সবসময় গোড়ায় আসতে হবে, সবকিছু শিকড় অনুসন্ধান করতে হবে, যেটা আমরা বলি রুট অ্যানালাইসিস। তো আমরা প্রত্যেকটা ডিজিজেরও রুট অ্যানালাইসিস করতে হবে। তো এই আগ্রহটা বা এই অনুসন্ধানটা আমার মধ্যে ছিল, এই জন্য হয়তো আমার মেডিকেল জার্নিটা একটু ডিফারেন্ট। আপনারা হয়তো ক্যারিয়ার মাইলস্টোনে দেখেছেন যে আমার জার্নিটা একটু ডিফারেন্ট। আমি অনেকগুলো মেডিকেল সায়েন্সের অল্টারনেটিভ অ্যান্ড কনভেনশনাল বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করার চেষ্টা করছি। এটা আমার ডিউ টু মাই পার্সোনাল মানে আগ্রহ এবং কিছু এক্সপিরিয়েন্সের ফলশ্রুতিতেই সেটা হয়েছে। তো যাই হোক, তো ডিজিজটা আসলে কি? তো ডিজিজটা হচ্ছে অনেক সময় আমরা অনেক মানুষ আছি যে ডিজিজ বলতে অনেক রকম আছে। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেটা জীবাণু দ্বারা হয়, সেটা আমার যক্ষা হইতে পারে, আমার কলেরা হইতে পারে, আমার ডেঙ্গু হইতে পারে, হ্যাঁ, আমার বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আমার নিউমোনিয়া হতে পারে, এটা প্রস্রাব ইনফেকশন হতে পারে, টাইফয়েড হতে পারে, এটা জীবাণুবাহিত। জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এগুলো হচ্ছে সাধারণত জীবাণু। তো সবগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি বা পারি না, হ্যাঁ, অনেকগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারি না, ঠিক আছে। ভাইরাস তো আমরা অল্প কয়েকটা ভাইরাস ডিটেক্ট করতে পারি, আর ম্যাক্সিমামই আমরা ফ্লু লাইক সিমটম আর ভাইরাল লাইক সিমটম, ব্লাডের কিছু প্যারামিটার দেখে আমরা বুঝি যে না, ওনার ভাইরাল ইনফেকশন হয়েছে, এটা বডির ইমিউন সিস্টেম এটা টেক কেয়ার করবে। আবার ব্যাকটেরিয়াল হলে আমরা ব্লাড পরীক্ষা করি, কালচার করি, কিছু ব্যাকটেরিয়া যদি পাই অ্যান্টিবায়োটিকের সাথে সেন্সিটিভ হয়, আমরা অ্যান্টিবায়োটিক দিই, অনেক সময় বডির ইমিউন সিস্টেম দিয়ে এটা ক্লিয়ার হয়ে যায়। ফাঙ্গাসগুলো তাদেরই হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড, মানে হচ্ছে যাদের লং স্ট্যান্ডিং, যাদের ডায়াবেটিস আছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপরে কিছু রোগ আছে যেমন এইচআইভি, তো এটা তো সবার হয় না। তো এইচআইভির মধ্যে মেইন কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। টিউবারকুলোসিস, এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া আরো কিছু অটোইমিউন ডিজিজ আছে, সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, তো তাদের ক্ষেত্রে ফাঙ্গাস ইনফেকশন গুলো হয়। আচ্ছা, আমরা এখন এখানে যে কনসেপ্টটা কথা বলছি যে আমি ফাংশনাল মেডিসিন, এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড, ইউএসএ তে এটা অনেক পপুলার, ইউরোপে অনেক ডক্টররা কনভেনশনাল ডক্টর, মানে যারা মেডিকেল গ্র্যাজুয়েট আছেন তারাই ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা অনেকে এটা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, ইন্ডিয়াতে অনেক ডাক্তাররা করেছেন। তো আমি মনে করি আমাদের ডাক্তারদেরও এটা শেখা উচিত, কারণ এখানে রুট কজটাকে ফাইন্ড আউট করা হয়, মানে এখানে সাবজেক্টটার মূল জায়গাটাই আসা হয়, একটা মানুষের রোগের মূল কারণটা কি। তো আমি যদি একদম বেজে আসি, রোগটা হচ্ছে যে, মানে আমি যদি রুট কজটা এখন টোটাল মানুষের এখন বর্তমান সময়ে রুট কজটার মধ্যে দেখবো যে আমরা লাইফস্টাইল চেঞ্জেস, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুট কজ। যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স একটা কথা আছে, এটা নিয়ে পরে বলছি। ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ইনফ্লামেশন মানে প্রদাহ, তারপরে হচ্ছে গাট ডিসবায়োসিস মানে পেটের স্বাস্থ্য ঠিক না থাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে টক্সিফিকেশন, মানে বিভিন্ন এনভায়রনমেন্টাল টক্সিন আর ফুড টক্সিন, মানে খাবারের মাধ্যমে কিছু টক্সিন আমার শরীরে ঢুকছে, পরিবেশের মাধ্যমে ঢুকতেছে, এইটা আমার বিভিন্ন ক্রনিক রোগের আরেকটা কারণ। আর জীবাণু আরেকটা কারণ, হ্যাঁ, আর জেনেটিক্স আরেকটা কারণ, যেটা আমার বাবা মা থেকে উত্তরাধিকার সূত্রে আমি পাইছি। তাহলে এই কয়েকটা সোর্সই আছে আমার রোগ তৈরি করার। এখন আমরা চিকিৎসাটা নেই দুই রকমের, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ, একটা প্রোঅ্যাক্টিভ। সাপোজ আমার জ্বর আসলো, আমি ডাক্তারের কাছে চলে গেলাম, তো ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে, অথবা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, আমাদের যেহেতু ওভার দ্য কাউন্টার ওষুধ বেশি হয়, ডাক্তারের কাছে আসলে সিমটম আসে, আপনার প্যারাসিটামল খাবেন। অনেক সময় অ্যান্টিবায়োটিকের মিস ইউজ হয় এখানে খুব বেশি, কারণ এই সর্দি কাশি জ্বর ম্যাক্সিমাম ভাইরাল, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিক ইটস অ্যাক্টস এগেনস্ট ব্যাকটেরিয়া, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। তো কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, তো ভাইরাস তার নিজস্ব গতিতে 3 দিন 7 দিন 5 দিনের মধ্যে কিওর হয়ে যায়। তো কিন্তু বিনিময়ে কিছু ক্ষতিও রেখে যায়। তো যেটি হোক, কিন্তু আমাদের বর্তমানে যে যে বললাম যে নন কমিউনিকেবল যে ডিজিজটা, যেমন ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন, হ্যাঁ, তারপরে ওবেসিটি বা মেদবাহুল্য, ফ্যাটি লিভার, এই রোগগুলো, অ্যালজিমার্স ডিজিজ, ডিমেনশিয়া, তো এই রোগগুলো আসলে আমাদের আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখন এটি দেখাচ্ছে, যেটা মেডিকেল সায়েন্স আরো কিছুদিন আগে ছিল, যেটা আসলে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এই কনসেপ্টে। এখন
কিছু কিছু রোগ আছে আমরা ইগনোর করি, বা যেহেতু আমাদের লাইফ থ্রেটেনিং সিচুয়েশন তৈরি করে না, আমরা এটাকে ম্যানেজ করে চলে যাই, বা আমরা ওই ধরনের ট্রিটমেন্ট অভ্যস্ত। কিন্তু যদি আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই, যেমন ধরেন যে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলি, তো ডায়াবেটিস বিশ্বে মহামারী। তো কোনো মহামারী শুরু করার আগে এখানে কোশ্চেন করতে হবে, এই মহামারীটা শুরু হলো কবে? 50 বছর আগের ইতিহাস কি মহামারী ছিল? 70 বছরের আগের ইতিহাস কি মহামারী ছিল? 100 বছর আগের ইতিহাস কি মহামারী ছিল? সব তো ডকুমেন্টেড। 100 বছরের আগের ইতিহাসও লেখা আছে, 50 বছর আগের ইতিহাসও লেখা আছে, 200 বছর আগের ইতিহাসও লেখা, সব ইতিহাসই তো নথিভুক্ত আছে। তো খুব 200 বছর তো খুব বেশি আগের না, কিন্তু মহামারী এই লাস্ট 50, 60, 70 বছরে এত বেশি হলো কেন? তো এটা নিয়ে গবেষণা করতে যে দেখা গেছে যে আমাদের ফুড হ্যাবিটের মধ্যে আমরা বড় পরিবর্তন করে ফেলছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা কমার্শিয়াল অনেক ইম্প্যাক্ট ছিল, যেমন আমাদের রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট দুই রকমের, একটা হচ্ছে হোল গ্রেইন বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা সহজে গ্লুকোজে কনভার্ট হয় না, কমপ্লেক্স মানে জটিল যৌগ থাকে, আস্তে আস্তে ভেঙে 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 স্লোলি গ্লুকোজ রিলিজ করে। আরেকটা হচ্ছে রিফাইন, মানে অনেকটা পরিশোধিত হয়ে আমরা গ্রহণ করতেছি, সঙ্গে সঙ্গে চিনির মতো খুব দ্রুত গ্লুকোজ ছেড়ে দিচ্ছে। তো শরীরে যখনই এই রিফাইন কার্বোহাইড্রেট গুলো আমাদের খাবারের মধ্যে চলে আসছে, তখনই কিন্তু এই ডায়াবেটিস পিক আপ মানে পিক করছে। তো এটা সারা ওয়ার্ল্ডের চিত্রে এটা কমার্শিয়ালি বিভিন্ন ফুড কালচার গুলো চলে আসছে। তো গম বা গমের তৈরি প্রোডাক্ট, ভুট্টা, হ্যাঁ, কর্ন, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো আমাদের যখন রিফাইন হয়ে আসছে, তখন আমাদের এই আইটেমগুলো আমাদের বেশি আমাদের সুগারকে স্পাইক করে। আবার যখন আমরা রাইস খাচ্ছি, সেটার মধ্যে ফাইবার এখন নাই, সাদা ভাত খাচ্ছি, প্রসেস হয়ে যাচ্ছে, তো সেটা আমাদের গ্লুকোজ মানে স্পাইক করতেছে। গ্লুকোজ স্পাইক করলে আমাদের ইনসুলিনটা আমাদের রেসপন্সে আসে এই গ্লুকোজটাকে ম্যানেজ করার জন্য। তো একটা সময় ইনসুলিন ফেল করে, তখন এটা ডায়াবেটিস নামক রোগ ধারণ করে। তাহলে এটা যদি রুট কজ অ্যানালাইসিস করতে চাই, তাহলে দেখা যাবে যে এটার রুটটা হচ্ছে যে হাই ইনসুলিন। কিন্তু আনফরচুনেটলি আমরা আমাদের মেডিকেল সায়েন্স এমনভাবে ডিজাইন করা, বা আমাদের ডাক্তারদেরও এখন যে ধরনের টেন্ডেন্সি এখনো আছে, চেঞ্জ হবে হচ্ছে, ইনসুলিন লেভেলটা আমরা চেক করি না। বা আপনারা তো অনেকে ডায়াবেটিস আক্রান্ত আছেন, বা ম্যাক্সিমাম ঘরে ঘরে তো অসুখ এটা। ডক্টরের কাছে যখন যাই, তখন কিন্তু তারা ফাস্টিং ব্লাড সুগার, 3 মাসের গড়, হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ, এগুলো দেখে, মানে সুগারের পিছিয়ে ফোকাস। সুগারটা তো কারণ না, সুগারটা হচ্ছে রেজাল্ট, ফলাফল। কারণটা কেন সুগারটা বাড়লো, সে কারণের উত্তরটা না পেলে তো আমি সমাধান পাবো না। তো সমাধান করতে গেলে এখন কিছু পরীক্ষা নিরীক্ষাও আছে, মানে একদম ব্লাইন্ড না, এখন শুধু মানে ফিলোসফিক্যাল কথা না, এখন আসলে আমরা কিছু টেস্টও করতে পারি। যেমন যে হোমা আই আর একটা টেস্ট আছে, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এই টেস্টটা করি, এই টেস্টটা করলে আপনার ইনসুলিন লেভেলের সাথে গ্লুকোজ লেভেলের কি অবস্থা, সামঞ্জস্য কেমন আছে, এটা কিন্তু চেক করা যায়। তো চেক করে সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কেমন আছে। টার্গেট লেভেল হচ্ছে 1-এর নিচে থাকলে খুব ভালো, 1.5-এর নিচে রাখলে আইডিয়াল, তার উপর থেকে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়া শুরু করে, 2 থেকে 2.5 হচ্ছে মডারেট, আর 2.5-এর উপরে গেলে, 2.5-এর উপরে গেলে এটা অনেক বেশি মাত্রা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাহলে আপনি নিজেই চেক করতে পারতেছেন, নিজেই দেখতে পাচ্ছেন। এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডায়াবেটিস রোগ ধারণ করার, ডায়াবেটিস বলতে আমি এখানে টাইপ 2 ডায়াবেটিস বলছি, টাইপ 1টা আবার আরেকটা ফেনোমেনা। তো টাইপ 2 ডায়াবেটিসের 10 থেকে 15 বছর আগে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। তাহলে একটা মানুষ কিন্তু এখন ইয়াং বয়স, পিজা বার্গার সবই খাচ্ছে, লাইফে ঘুম ভালো হচ্ছে না, স্ট্রেসে থাকতেছে, বা অনেক কিছু মানে বিশৃঙ্খল জীবনযাপন করতেছে, কিন্তু তার ডায়াবেটিস রোগ এখনো হয় নাই। ব্লাড সুগার চেক করলে ব্লাড সুগার নর্মালি আসে। কিন্তু যদি আমি হোমাইয়ার টেস্টটা করতাম বা ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্টটা করতাম, এখনই কিন্তু দেখা যেত যে তার হোমাইয়ারটা অনেক বেশি। সে কিন্তু এখনই সে কনসাস হতে পারে, বা সে মানে সচেতন হতে পারে যে ইন ফিউচারে আমি যাচ্ছি এদিকে, বা ডাক্তার তাকে সেইভাবে কমায় আনার জন্য আবার কোন ধরনের লাইফ স্টাইলে যেতে হবে, এবং আসলেই কমছে কিনা আমরা 2 মাস পরে আবার চেক করে দেখতে পারি। তাহলে আমি যদি ইনসুলিনটাকে নর্মাল রাখতে চাই, তাহলে কিন্তু আমি ডায়াবেটিসের দিকে যাব না, ডায়াবেটিস আর হবে না। তাহলে এটা মিজারেবল। যখন কোনো কিছু মেজার করা যায়, তখন এটা অ্যাকশনেবল হয়। মানে মাপতে পারলে কিন্তু আমরা সচেতন হই বেশি। ডাক্তারের কাছে আমরা রিপোর্ট করাই কেন? রিপোর্ট করার উদ্দেশ্য হচ্ছে যে চোখে দেখবো রিপোর্টে কি হলো, আবার কয়দিন পরে ওষুধ খাওয়ার পরে আবার দেখবো যে রিপোর্টে পরিবর্তন হচ্ছে কিনা। ওই জিনিসটা কিন্তু আমরা আমাদের সেন্টারে করি। আমরা আসলে কিছু টেস্ট করি, যে টেস্টগুলো সাধারণত করা হয় না। তারপরে আমরা লাইফস্টাইল চেঞ্জ করার পরে টেস্টগুলো আবার রিপিট করি। তো পেশেন্টরা নিজেরাই দেখে যে আগে এই অবস্থায় ছিলাম, এখন এই অবস্থায় হয়েছে। তখন তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন সে নিজে দেখে, এবং এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডায়াবেটিসটা কিন্তু, টাইপ 2 ডায়াবেটিস কিন্তু রিভার্সেবল। জি প্লিজ।
হোমা আইআর। জি। আর আমাদের যে ল্যাবটা আমরা সেট আপ করেছি, আমরা একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছি যে অনেকে যদি সব ল্যাবে তো এটা অ্যাভেলেবল না, আবার রিয়েজেন্টেরও ব্যাপার আছে, যেহেতু যেই টেস্ট যেখানে অ্যাভেলেবল হয় না সেই রিয়েজেন্টও ফ্রেশ থাকে না। তো এটা সব জায়গায় একই কথা। তো আমরা আমাদের হোম ডেলিভারি সিস্টেমও এখন কিছুদিন আগে চালু করেছি। কেউ চাইলে বাসা থেকে স্যাম্পল নিয়ে যে পরীক্ষা করে রিপোর্ট দিয়ে দিবে, খালি পেটে থাকতে হবে, ফাস্টিং এ থাকতে হবে। তো যাই হোক, তো এটা আমি কথা প্রসঙ্গে বললাম যে এই যে একটা ডিজিজ, একটা ডায়াবেটিস নিয়ে কথা বললাম, যে এটার একটা রুট কজ হচ্ছে ইনসুলিন। এখন ব্লাডে ইনসুলিন যখন বেশি থাকে তখন সে অনেকগুলো ডিজিজ তৈরি করে। যেমন আপনার মেদবাহুল্য আছে, ওবেসিটি আছে। ওবেসিটিটা সেন্ট্রাল ওবেসিটি, আপনার পেটে চারিদিকে চর্বি আছে, এটা আপনাকে দেখেও বোঝা যেতে পারে। আবার স্কিনি ফ্যাট আছে, আপনি লিন অ্যান্ড থিন, আপনি দেখে মনে হচ্ছে অনেকগুলো বলে উনি তো চিকন চাকন মানুষ, উনার আবার ডায়াবেটিস কিসের, বা উনার আবার হার্টের রোগ হলো কিভাবে। হ্যাঁ, একটা টার্ম আছে স্কিনি ফ্যাট, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সমস্যা নাই, কিন্তু আমরা যখন চেক করি, ফ্যাট অ্যানালাইসিস করি, তখন দেখি যে না, ওনার ভিতরে ভিসেরাল, ভিসেরাল মানে হচ্ছে অর্গানগুলোকে মেডিকেল ভাষায় ভিসেরা বলে। যেমন আপনার হার্টের চারিদিকে প্রচুর ফ্যাট আছে, কিডনির চারিদিকে আছে, লিভারের ভিতরে আছে। এগুলো কিন্তু মোর ডেঞ্জারাস, রাদার আপনার চামড়ার নিচে যে ফ্যাট আছে সেটাচ্ছে। তো এই যে স্কিনি ফ্যাট, এটা আমরা এখন তখন এই ধরনের পেশেন্টগুলো এগুলো কিছু টেস্ট করলে ধরা পড়ে, আদারওয়াইজ অনেক সময় বোঝা যায় না। তো আমাদের টেস্টগুলো একটু ডিফারেন্ট, রুট কজ ভিত্তিক। আচ্ছা, আর ইনসুলিন যদি বেশি থাকে তাহলে আরো কি কি সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের প্রেশার, হাইপার টেনশনে আমরা এখন এটাও আমাদের সাফার করতেছে। মেডিকেল বইগুলোতে এখনো লেখা আছে, 95% কেসে, মেডিকেল বইগুলোতে লেখা 95% কেসে হাইপার টেনশন ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে যেটা কারণ জানা যায় নাই, এটা মেডিকেল ভাষায় বলে ইডিওপ্যাথিক। তো কারণ জানা যায় নাই, আসলে কারণ খোঁজার চেষ্টা করা হয়নি বা কারণ খুঁজতে দেওয়া হয়নি, এটা আরেকটা কথা। ওদিকে আর যাবো না, কথাটা অন্যদিকে চলে যাবে। এটা কারণটা হচ্ছে, এখন আমরা দেখতেছি এটা কারণটা হচ্ছে লাইফস্টাইল, মানে রং ছিল, বা লাইফস্টাইল চেঞ্জে হাত দেওয়া হয়নি। 5% যে কারণ, এটা হচ্ছে বিভিন্ন অর্গানের প্রবলেমের কারণে যে কারণ, হয়তো কিডনি প্রবলেম হয়েছে, প্রেশার বেড়ে গেছে, হার্টের প্রবলেম, প্রেশার বেড়ে গেছে, ঠিক আছে। ব্রেনের কিছু পরে স্ট্রোক পরবর্তী অনেক সময় প্রেশার বাড়ে, কারণ কন্ট্রোলিং অথরিটিতে সমস্যা। কিন্তু যেই কারণগুলো মানে দেখা হয় না, বা যে কারণগুলো আমরা ফাইন্ড আউট করি না, এবং এটা এখন গবেষণা করে বা বিভিন্ন ডাক্তাররা প্র্যাকটিস করে দেখতেছেন যে এটা আসলে পরিবর্তন করা সম্ভব। তো আমরা কিন্তু প্রচুর পেশেন্ট পাই, তারা লাইফস্টাইল পরিবর্তন এবং নিউট্রিশনাল ঘাটতিগুলো পূরণ করার মাধ্যমে তাদের প্রেশার কিন্তু তারা রিভার্স করতেছে, হাইপার টেনশন, ঠিক আছে। তো 100% ক্ষেত্রে আমি বলবো না, তবে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডায়াবেটিস তো রিভার্স প্রচুর হচ্ছে। এই যে ফ্যাটি লিভার হচ্ছে, ফ্যাটি লিভার কিন্তু 3টা গ্রেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তারপরে কিন্তু আপনার লিভার সিরোসিস। তাহলে এটা কিন্তু একটা নিরীহ মহামারী বলা যেতে পারে। মানে আপাত দৃষ্টিতে ফ্যাটি লিভার অনেকে এটা হালকা ভাবে নেন, এই তো গ্রেড 1, 2 আছে আর কি, কিন্তু বিষয়টা এরকম না। গ্রেড মানে যত বাড়বে তত কিন্তু আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স হতেছে। আপনি হোমায়া টেস্ট করলে এটা বুঝতে পারবেন। এই টেস্টটা করা আমি সবাইকে খুবই অনুপ্রাণিত করি, কারণ আপনার একটা টেস্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনি কোথায় আছেন, আপনাকে বর্তমান লেভেলটা আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ, যেই টেস্ট করলে আসলে আপনার শুধু একটা অসুখ না, আপনি অনেক অসুখ থেকে বাঁচবেন। জি প্লিজ। হ্যাঁ, আমাদের এখানে আছে, এখন অনেক জায়গায় করে, তবে আমাদের এখানে আমরা তো এটা যেহেতু রেগুলার করি, আমাদের এই টেস্টটা খুব ভালো হয় আর কি। তো যাই হোক, তো এই পরীক্ষাটা করার সঙ্গে সঙ্গে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে লাইফস্টাইল একটু বেশি মডিফাই করতে হবে, নাকি আমি যা আছে এখন সেভাবেই চলবো, ঠিক আছে। তাহলে এটা ডায়াবেটিস রোগীদের জন্য 1 এর নিচে থাকলে, 1 এর নিচে এক্সিলেন্ট, 1.5 এর নিচে গেলেও ভালো, 1.5 এর উপরে গেলে আমি অ্যালার্ম হতে থাকবো, সচেতন হতে থাকবো, আর 2.5 এর উপরে গেলে আমি সিভিয়ার ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যেই পড়ে গেছি। আরেকটা রোগ হয়, ওবেসিটি বললাম, প্রেশার বললাম। মহিলাদের ক্ষেত্রে আরেকটা হয় হরমোনাল ইমব্যালেন্স, পিসিওএস বলি, এই সমস্যাগুলো হয়। অ্যালজিমার্স ডিজিজ, বয়স হচ্ছে আপনাদের এখন সবাই সিনিয়র সিটিজেনের দিকে, অনেকে হয়ে গেছেন, অনেকে যাচ্ছেন। তো সিনিয়র সিটিজেন যারা হয় আফটার 60, 65, তো ব্রেনে এই গ্লুকোজগুলো একটা প্রবলেম তৈরি করে, গ্লাইকেশন বলে, মানে আঠালো আঠা হয়ে যায়। ব্রেনের সেল হচ্ছে নিউরন, এই ব্রেনের সেলের সাথে গ্লুকোজগুলো বেড়ে একটা আঠার মতো গ্লাইকেশন করে, ব্রেনের সেলগুলো তো পরস্পরের সাথে কমিউনিকেট করে, নিউরন ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে কথা বলে। তো এই কথাগুলো বলে, যেমন বড় হলে, একটু বয়স হলে আমরা মেমোরি চিন্তা করছি, সকালে কি করলাম মনে করতে পারতেছি না, চাবিটা কই রাখলাম মনে করতে পারতেছি না, বা এই যে সকালে একটা প্ল্যান করলাম, রাস্তায় বেরোয় ভুলে গেছি, বাজার করতে যাব, কি বাজার করতে বললো ভুলে গেছি।
লিখে আনতে হয় বা করে আনতে হয়। তাহলে এটা এজিং প্রসেসটা বা মেমোরিটা পড়তে থাকে, কারণ এই গ্লাইকেশন এটা ব্রেনেও চলমান, কারণ প্রত্যেকটা কোষে এই ঘটনাটা ঘটে। এগুলো আমি বলতেছি কেন, কারণ এগুলো সবগুলো রিভার্স করা সম্ভব। হ্যাঁ, ডিমেনশিয়া, অ্যালজিমার্স, এগুলো এগুলো রিভার্স করা সম্ভব। আর অ্যালজিমার্সকে বলে টাইপ 3 ডায়াবেটিস। আমরা এই পর্যন্ত টাইপ 2 শুনছি, এখন টাইপ 3 ডায়াবেটিস হচ্ছে অ্যালজিমার্সকে বলে টাইপ 3 ডায়াবেটিস। তো এগুলো এগুলো রিভার্সিবল কন্ডিশন, এবং সারা ওয়ার্ল্ডে এখন প্রচুর রিভার্স হচ্ছে, মানুষ এখন সচেতন। ডাক্তাররা, যেসব ডাক্তাররা প্র্যাকটিস করে তাদের তাদের মাধ্যমে হচ্ছে। তবে এটা ডক্টরের আন্ডারে করাই ভালো, কারণ অনেকের অনেক হেলথ কন্ডিশন থাকে, কেউ কিডনির জন্য ওষুধ খাচ্ছেন, কেউ প্রেশার ওষুধ খাচ্ছেন, সুতরাং ডক্টররাই জানে যে কোন কোন ওষুধটা কিভাবে বের করে আনতে হবে। তো এটার আন্ডারে থাকলে টেস্টের মাধ্যমে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বের করে আনা সম্ভব, এবং এটা হচ্ছে। তো সুস্থতার জন্য আসলে আমাদের আরেকটা জায়গায় হাত দিতে হয়, সেটা হচ্ছে ইনফ্লামেশন, প্রদাহ। ঠিক আছে, তো ইনফ্লামেশনটা হচ্ছে, এই প্রদাহ কথাটা মানে হচ্ছে যে প্রদাহটা ভালো এবং খারাপ দুইটি আছে। তো প্রদাহ দুই রকমের, একটা অ্যাকুইট ইনফ্লামেশন, একটা ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকুইট ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনটা অনেক শরীরের একটা প্রতিক্রিয়া। কোথাও কেটে গেল, কোথাও আঘাত পেলাম, কোনো পোকামাকড় কামড় দিল, বা ইনজুরি হলো, জায়গাটা লাল হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে যায়, হ্যাঁ, বা ব্লিডিং হতে পারে। তো তখন বডিতে কিছু রিয়েকশন এসে ওই জায়গাটাকে হিল করার চেষ্টা করে। বডির মধ্যে কিন্তু শ্রেষ্ঠ চিকিৎসক কিন্তু শরীরের মধ্যে বসা আছে। আমাদের চিকিৎসকের উপরে চিকিৎসা করার দরকার নেই, আমরা হচ্ছে সেই চিকিৎসককে সহায়তা করব। সেইটা করলেই শরীর বেশি ভালো থাকে। যখনই আমরা সেই চিকিৎসককে ডমিনেট করতে চাই, সেই চিকিৎসক বলতে বডির ফিজিওলজি বলবো, মানে শরীরের মধ্যে আল্লাহ তাআলা যেই সফটওয়্যারটা আপলোড করে রাখছেন, কম্পিউটার চলার জন্য তো সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার লাগে, তাই না? সফটওয়্যারের মধ্যে প্রোগ্রামাররা প্রোগ্রাম করে দেন যে কম্পিউটার স্টার্ট হলে কোন দিকে যাবে, কিভাবে ওপেন হবে, কোন প্রোগ্রাম রান করলে কোন কমান্ড কিভাবে আসবে, এভাবে ডিজাইন করে দেন। তারপর আমরা খালি ওটা ফলো করি, কমান্ড দিয়ে দিয়ে আগায় যাই। তো শরীরের মধ্যেও এই কমান্ডটা দেওয়া আছে, আমাদের কোষের মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর মধ্যে জেনেটিক্স, এখানে ছোট ছোট কোড করে করে কোড মানে সিস্টেমগুলো দেওয়া আছে। মানুষ কখন ঘুমাইলে তার জন্য ভালো হবে, কোন ধরনের খাবার খেলে তার শরীর ভালো মেটাবলিজম করবে, কোন ধরনের মানে টক্সিন গেলে তার রিয়াকশন করবে, এগুলো সবগুলো সিস্টেমেটিক্যালি দেওয়া আছে। এখন এগুলো বুঝে বুঝে যদি সেই তালে তালে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসাটা মানে বেশি কার্যকর। মানে শরীরের কথাটা শুনতে হবে। শরীরের কথা শোনা মানে ফিজিওলজির কথা শোনা, শরীর যেভাবে রেডিমেড ছন্দটা রেডি করা আছে সেই ছন্দটা বুঝে চিকিৎসা করা। তো আমরা সেটি চেষ্টা করি। এবং হচ্ছে, তাহলে ইনফ্লামেশন যেটা বলছিলাম, যে এটা হচ্ছে অ্যাকুইট ইনফ্লামেশন, আরেকটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, নীরব ইনফ্লামেশন। ইনফ্লামেশনটাকে আপনি ধরতে পারেন আগুনের মতো। হ্যাঁ, তো আপনার যেমন, যখন আমি ভালো রান্না করতে যাবো, আগুনটা বাড়ায় দিতে হবে, আমি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু সেই আগুনটা যদি আমার কন্টিনিউয়াস চলতে থাকে, হ্যাঁ, কন্টিনিউয়াস চলতে থাকে, আর মাটির চুলায় যদি রান্না করি, উপরে যদি আমার কোনো ছাদ থাকে, দেখবেন যে কালি উঠে 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 দাগ পড়ে যাচ্ছে, আমি কতক্ষণ আর ওটা মুছে মুছে পরিষ্কার করব, কারণ সোর্সটা আমি রাখছি। তো শরীরে এই ইনফ্লামেশনটা হচ্ছে নীরব আগুনের মতো। এটা বর্তমান ক্রনিক ডিজিজের একটা কারণ, যেটা আমাদের ডাক্তাররা বা আমরা চিকিৎসক সমাজ এটা এখনো দেখি না, বা আমাদের এই রিঅ্যাক্টিভ সিস্টেমের মধ্যে নাই। রিঅ্যাক্টিভ সিস্টেম হচ্ছে দেয়ার ইজ এ, মানে এভরি ডিজিজ হ্যাজ এ অ্যান্সার উইথ এভরি পিল। হ্যাঁ, মানে এভরি ইলনেস ডিল উইথ এভরি পিল। তাহলে প্রত্যেকটা রোগের জন্য একটা করে ওষুধ, মানে প্রত্যেকটা সিমটমকে মার্চ করে দাও, সিমটমকে ঢেকে ফেলো। কিন্তু সিমটমকে ঢাকলে হবে না। গাড়িতে আপনার সবাই গাড়ি চালাচ্ছেন, গাড়ি ইঞ্জিনের প্রবলেম, ইঞ্জিন অত কোনো একটা সংকেত দিচ্ছে, ওইটাকে আমি ইগনোর করলাম, আজকে একদিন দুই দিন ইগনোর করলাম, বা অন্য একটা কিছু দিয়ে মার্চ করলাম, কিন্তু এক সময় কিন্তু আমার ইঞ্জিন ফেল করবে। এরকম শরীর প্রতিনিয়ত সিগন্যাল দেয়, সেই সিগন্যালগুলো আমাকে ধরতে হবে। তো ইনফ্লামেশনটা হচ্ছে আমাদের আরেকটা রুট কজ, যেটা হচ্ছে আমাদের ডেইলি আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা যদি শরীরে হাই ইনসুলিন থাকে, তাহলে আমাদের নীরব ইনফ্লামেশন শরীরে চলমান থাকবে। ইনফ্লামেশন থাকা মানে কোষগুলো ঠিক মতো কাজ করবে না, এটাও কিন্তু মাপা যায়। আমি এখন যা বলতেছি সবই কিন্তু টেস্ট করা যায়, ঠিক আছে? তাহলে এই টেস্টগুলো বেশি করা দরকার। কি কিছু টেস্ট আছে, বললাম রিঅ্যাক্টিভ টেস্ট, আপনার জ্বর হয়েছে যে আপনি ব্লাড টেস্ট করলেন, এটা রিঅ্যাক্টিভ টেস্ট, মানে ইমার্জেন্সি টেস্ট বা রিঅ্যাক্টিভ টেস্ট। হ্যাঁ, কিন্তু আপনার হেলদি আছেন কিনা এটা মাপারও কিছু টেস্ট আছে। হ্যাঁ, অ্যাডভান্স হয়ে গেছে ওয়ার্ল্ড, এখন অনেক অ্যাডভান্স। কিছু টেস্ট আমরা প্ল্যান আছে ইন ফিউচারে, যেহেতু ফাংশন মেডিসিন আমরা কাজ শুরু করছি, ইন ফিউচারে আমাদের ল্যাবটাকে আরো অত্যাধুনিক নিয়ে যাওয়া, ইউএসএ তে যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করা। হ্যাঁ, তো সেগুলো আমাদের চিন্তা আছে। তো আপনারা দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমরা এগুলো করতে পারি। তো যাই হোক, তো ইনফ্লামেশনটা
খুবই ইম্পর্টেন্ট যে ইনফ্লামেশন যে আমাদের শরীরে চলমান আছে কিনা এটা জানা। ইনফ্লামেশনটা কোথা থেকে আসে? এক হচ্ছে আমার খাবার দাবার থেকে আসে। খাবার দাবারের মধ্যে যদি যেই খাবার আমাকে ইনসুলিন বাড়ায় দিবে, সহজ কথা, যেই খাবার আমার রক্তে ইনসুলিন হাই করবে সেই খাবার আমার ইনফ্লামেশন তৈরি করবে। তারপরে হচ্ছে তেল। তেল খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই তেল নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা, ঠিক আছে? কেউ বলতেছে এই তেল খারাপ, কেউ বলে ওই তেল খারাপ। তাহলে ক্লিনিক্যালি যে তেলটা ভালো রেজাল্ট তৈরি করে সেটা, সেই ক্ষেত্রে মোটামুটি সবাই যেটা মেনে নিচ্ছে সেটা হচ্ছে অলিভ অয়েল। এটা নিয়ে কারো ডাউট নাই। কনভেনশনাল, ট্রেডিশনাল, ফাংশনাল সব ডাক্তাররাই অলিভ অয়েলের ব্যাপারে কোনো নিষেধ নাই, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। কিন্তু অলিভ অয়েলটা আবার হিট নেওয়া যায় না, সালাদ ড্রেসিং বা উপরে খাবারের উপরে ডিস্ট্রিবিউট করে অলিভ অয়েলটা খাওয়া যায়। এরপরে আরেকটা তেল আছে কোকোনাট অয়েল। এটাও মানে অনেক ভালো। ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, মালদ্বীপে যেখানে কোকোনাট বেশি পাওয়া যায় ওখানে তেলও বেশি আছে, ওরা ওরা খায় এবং ওদের কম্পারেটিভলি হার্ট ডিজিজ কম। যেটা কিন্তু কোকোনাট অয়েল সম্পর্কে বেশি ভয় দেখানো হয় যে এটা স্যাচুরেটেড ফ্যাট, হার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের কনভেনশনাল ডাক্তাররা আমরা নিষেধ করি অনেক সময়, কিন্তু এটার স্ট্রং কোনো ওরকম এভিডেন্স নাই। বাট কোকোনাট অয়েল খেয়ে ভালো কোলেস্টেরল বাড়ছে, এইচডিএল বাড়ছে, এটা কিন্তু মানে হরহামেশা আমরা দেখতেছি এবং এটা খুব ভালো। তারপরে আবার স্যাচুরেটেড ফ্যাট, এটা নিয়েও অনেক পক্ষে বিপক্ষে আলোচনা। তবে অনেক গবেষণায় স্যাচুরেটেড ফ্যাটকে এখন আমরা আলোচনা করছি, যেমন কিছু কিছু দেশ, যেমন গ্রিনল্যান্ড, তারপরে নরওয়ে, হ্যাঁ, যেসব জায়গায় দেখবেন যে 6 মাস বরফের নিচে ঢাকা। তারপরে হচ্ছে এস্কিমোরা, হ্যাঁ, ওখানে তো সবজি বলতে কিছু নাই, তাই না? আপনারা জিওগ্রাফি দেখছেন বা সব দেখছেন যে সব বরফের নিচে ঢাকা। তো ওরা কিভাবে বাঁচে? ওরা ঘোড়ার মাংস খায়, বাইসন খায়, সিল মাছ খায়, সামুদ্রিক মাছ খায়, কোল্ড সি ফিশ খায়। মানে ওদের প্রাণীজ সোর্স থেকে ওদের নিতে হয়। এবং সবগুলো, এবং ফ্যাট বলতে ওরা যে আমাদের মতো কমার্শিয়াল তেলও পাওয়া যায় না। তো ওরা ওদের স্টাডির উপরে, মানে এইটা এটা 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 এই ধরনের স্টাডি হচ্ছে মানে মোর প্র্যাকটিক্যাল স্টাডি। হুম, যে যেটা আসলে মানুষ তার রেজাল্ট তৈরি করছে অলরেডি, এভিডেন্স পৃথিবীতে তৈরি হয়ে আছে, এটা আমাকে করতে হবে না, জাস্ট খালি আমাকে পিক করা। যে এই ধরনের তাদের গবেষণা দেখা গেছে তাদের হার্ট অন্যদের তুলনায় সবচেয়ে ভালো থাকে। হার্ট তারা ভালো, তারা বেশি এন্ডুরেন্স, মানে তারা বেশি পরিশ্রম করতে পারে, কাজ করতে পারে। তা হোয়ারাস তাদের তো হার্ট অ্যাটাকে মরে যাওয়ার কথা 30 বছরে। সারাদিনে তো তারা সিল মাছ খাচ্ছে, স্যাচুরেটেড ফ্যাট, সামুদ্রিক, মানে ওই যে মাছ পাওয়া যায় বরফের নিচে ওইটা খায়। হ্যাঁ, জি, গড়াই বেশি। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যে এস্কিমোদের মধ্যে, মানে ফ্যাট নিয়ে কথা বলতে যে কথাগুলো বলতেছি, যে এস্কিমো বা ওদের মধ্যে যমজ ভাই, যেটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, কিছু সব যমজ কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল না। এটার মধ্যে আসছে কিছু যমজ আছে দেখতে আলাদা, একই সাথে হয় বাট দেখতে আলাদা। কিছু যমজ আছে একই রকম, তার আচার আচরণ মোটামুটি একই রকম। তো এইরকম অনেক যমজদের স্টাডিতে দেখা গেছে যে যারা গ্রিনল্যান্ডে থেকে গেছে, যে যমজরা, তারা যে পরিমাণ বেঁচে ছিল বা ভালো আছে, ওদের যমজের যে কাউন্টার পার্ট যারা কানাডা বা ইউএসএ তে মাইগ্রেট করছে এবং ইউএসএ এবং কানাডার খাবার খাওয়া শুরু করছে, এখন তো স্যাড ডায়েট, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েটকে স্যাড ডায়েট বলে। মানে কার্বোহাইড্রেট বেস, বার্গার বেস, তেলের অবস্থা, এটা ওদের ডায়েট কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, এটা আমেরিকা বলে ভালো করার সুযোগ নেই, ওদের ডায়েটের অবস্থা খুবই খারাপ। ইউরোপিয়ানদের ডায়েট ভালো আছে, কিছু ইটালিয়ান বা ওদের ডায়েট ভালো, কিন্তু আমেরিকানদের ডায়েট ভালো না। তো ওই ডায়েটে যখনই অভ্যস্ত হয়েছে তখন কিন্তু ওরা আর্লি হার্ট ডিজিজ, বাইপাস, এই সমস্যাগুলোতে আক্রান্ত হয়েছে, একই টুইন। কিন্তু তারা যারা এখানে ছিল তারা কিন্তু ভালো ছিল। তাহলে স্যাচুরেটেড ফ্যাট যদি খারাপ হইতো, তাদের কিন্তু আগে খারাপ হওয়ার কথা ছিল। তাহলে এগুলো কিছু মিথ, প্রচলিত ধারণা, এটা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে অথবা হয়ে আসছে। এটা খুঁজতে গেলে অনেক উত্তর আছে, অনেক বই লেখা হয়েছে, এটা নিয়ে তো অনেক আলোচনা আমরা করি এবং ডাক্তার এটাও বলতেছে যে এই ফ্যাট বিজনেসটাকেও একটা বড় একটা, যখনই কমার্শিয়াল কোনো কিছু তৈরি করা হয় তখন কিন্তু এটার পিছনে আগে মানুষকে আগে ফোকাস করা হয় না, আগে দেখা হয় বিজনেসটা। তো এটা সবকিছুর পিছনে আছে। এখন এটা তো আসলে সবাই আমরা এখন আস্তে আস্তে সব বের হয়ে আসতেছে, মেডিকেল সায়েন্সও পরিবর্তন হচ্ছে, ডাক্তারও এটা দেখতেছে, সব দেখতেছে। তাহলে স্যাচুরেটেড ফ্যাট না, আমাদেরকে ভালো ফ্যাট খেতে হবে। ফ্যাট খারাপ হলে, আমি ইনফ্লামেশন থেকে কথাটা আসলাম, মানে ফ্যাট খারাপ হলে ইনফ্লামেশন তৈরি হবে। আমাদের মধ্যে ফ্যাটের মধ্যে এখন পরিষ্কার তেল খাচ্ছি, মনে করছে এই যে কি সুন্দর, পানির মতো দেখতে, যত পানির মতো কাছাকাছি কালার তত মনে হয় ভালো। এইভাবে কিন্তু মার্কেটিং করা হয়। হ্যাঁ, স্বচ্ছ আমাদের তেল, স্বচ্ছ আমাদের তেল খাবেন, হার্ট ভালো থাকবে, মনে হচ্ছে হার্টের মধ্যে যে মনে পানির মতো প্রবাহিত হবে, বিষয়টা এরকম না। এটা কালারটা স্বচ্ছ হয় কেমনে? চিনি যত সাদা তত ভালো না কিন্তু, এটা তো আমরা এখন সবাই মোটামুটি জানি। চিনি সাদা মানে কিন্তু ভালো না, লাল চিনি এখন কিন্তু সবাই জানে লাল চিনি ভালো। ব্রাউন রাইস বলি কম্পারেটিভলি ভালো, বেশি ভালো না কিন্তু, কম্পারেটিভলি মানে মন্দের ভালো, ঠিক আছে? তেল সাদা মানে কিন্তু সাদা না, আর অন্য কালার মানে সেটা না।
এই আর চিনি কিন্তু এমনি সাদা হয় নাই, আকমারায় রস বাই করছে, অনেক আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তারপরে একটা জাল দিয়ে যেটা তৈরি করছে, এটা লাল লাল ব্রাউননেস আসবে। এর সাথে কিছু মিসাইলি না সাদা হয়, এমনি এমনি সাদা হয়, ন্যাচারাল সাদা তৈরি করে নাই, কেমিক্যাল ছাড়া তো সাদা হয় নাই, ব্রাউন থেকে এমনি তো সাদা হয় নাই। তো কেমিক্যাল যখন ইনপুট দিচ্ছে, এই কেমিক্যালটা শরীরে কি করতেছে এটা নিয়ে তো কি গবেষণা হয়েছে? খুব বেশি হয় নাই। হ্যাঁ, না জিরো কত অন্য বিষয়। হ্যাঁ, ওইটা ক্যালোরি, জিরো ক্যাল বলতেছে, মানে ক্যালোরি নাই, বাট এটা কিন্তু ইনসুলিন স্পাইক করে। কারণ আপনাকে ইনসুলিন স্পাইক করে কিন্তু ক্যালোরি দিচ্ছে না, এটা অন্যভাবে সমস্যা করতেছে। ঠিক আছে, অনেক অপশন আছে, অনেক অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে। আপনি ন্যাচারাল অপশনগুলো জানলে আপনি আর্টিফিশিয়াল অপশনে যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রকৃতিতে সহজ সিস্টেম দিয়ে রাখছে, ঘরের মধ্যে সিস্টেম আছে। তো এটা আসলে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, মানে ফাংশন মেডিসিন সাবজেক্ট প্রতিনিয়ত ইন্টারেস্টিং, এবং ডাক্তারদের কাছে এটা আরো বেশি ইন্টারেস্টিং। আপনাদের কাছে যতটুকু ইন্টারেস্ট লাগে, একজন ডাক্তার যদি এটা মন দিয়ে এই স্টাডিটা করে, বা তারা যদি এইভাবে রোগী দেখে, তারা অনেক অনেক বেশি শান্তি পাবে। মানে এই মানে স্যাটিসফ্যাকশনটা আমরা প্রতিনিয়ত পাই, কারণ একটা পেশেন্টকে যখন দেখি যে ওষুধ ছেড়ে দিচ্ছে, এটা একটা বড় স্যাটিসফ্যাকশন। 20 বছরের ডায়াবেটিস, ওষুধ ছেড়ে দিয়ে এখন ভালো আছে। তো এইটা দেখা কিন্তু খুব একটা শান্তিদায়ক একটা বিষয়, মানে অ্যাজ এ ডক্টর হিসেবে। আর সারা জীবন তাকে ওষুধ খেতে বলা, মৃত্যুর আগ পর্যন্ত খাবেন, ডাক্তার বলে আমিও খাই আপনিও খান, দুজন মিলে খাই, এখন তো কনভেন্স এটাই। তো এটার মধ্যে শান্তি নাই কিন্তু আসলে, মানে প্রত্যেকটা প্র্যাকটিসের তো একটা বিষয় আছে, যে প্র্যাকটিসটা যে করি, তো প্র্যাকটিসটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে। তো যাই হোক, ইনফ্লামেশন কথা বলতে চাচ্ছিলাম যে আপনার তেলটা থেকে ইনফ্লামেশন তৈরি হয়। তো আমাদের যে কমার্শিয়াল তেলগুলো, এগুলো হাইড্রোজেনেটেড হয়ে যায়। যত হিট দেওয়া হয়, হাইড্রোজেনেট করা হয়, তেলের কালার পরিবর্তন হয়, পরিষ্কার হয়, বাট এটার লং লাস্টিং, এটার এক্সপায়ার ডেট বাড়ে। বাট এটার মধ্যে কেমিক্যাল কিছু বন্ড চেঞ্জ হয়, যেটা কিন্তু শরীরে যে ইনফ্লামেশন তৈরি করে। এই জন্য ন্যাচারাল থাকতে হয়, কোল্ড প্রেস, যে তেলই খাবেন কোল্ড প্রেস। কোল্ড প্রেস মানে কি? এক্সট্রা ভার্জিন, কথাটা মানে কি? ভার্জিন মানে তো বুঝি, ভার্জিন মানে হচ্ছে নন টাচ, কেউ টাচ করে না, এটাই তো ভার্জিন। তেলের ক্ষেত্রেও কমার্শিয়াল টাচ হয় নাই, এটা ভার্জিন। কমার্শিয়াল টাচ মানে মেশিনের মধ্যে যেমন কেমিক্যাল অ্যাডিটিভ যুক্ত হয়েছে, কমার্শিয়াল এটাকে টেনে লম্বা করে, লম্বা ব্যবসায়িক উদ্দেশ্যে এটাকে এক্সপায়ার ডেট বড় করা হয়েছে, কালার চেঞ্জ করা হয়েছে, এটা ভার্জিন থাকে নাই। ঠিক আছে, এই জন্য তেলের গায়ে যখনই তেল কিনবেন এক্সট্রা ভার্জিন, কোল্ড প্রেস, সেটা সরিষার তেল হোক, কোকোনাট অয়েল হোক, অলিভ অয়েল হোক, এই তিনটা তেলই ভালো। সয়াবিন তেল খাওয়া যাবে যদি আপনি একটা বাসায় মেশিন কিনেন, এখন অনেক মেশিন পাওয়া যায়, চাপ দিয়ে তেল বের করা যায়। আপনি সয়াবিন ভালো, যদি এখন সয়াবিনটা অনেকটা জিওম হয়েছে, এখানে আরেক ঝামেলা আছে, জিওমোর ঝামেলা আছে। তারপরে মন্দের ভালো, যদি সয়াবিন তেল খেতে ইচ্ছা করে, সয়াবিন রেখে প্রেস করে আপনি তেল বাই করতে পারেন। হ্যাঁ, এটাও কমার্শিয়ালি যা যায়, কোনোটা কিন্তু আপনাকে ওই ওই ফরমেশনের বাইরে যায় না। হ্যাঁ, ঠিক আছে। তো এটা এটা কোল্ড প্রেস করে যদি খাওয়া যায়, সেটা অনেকটা ভালো থাকে। হ্যাঁ, অনেকটা ভালো থাকে। ঠিক আছে, তবে যেটা আমরা রেজাল্ট পাই পরীক্ষিত, বা যেটা গবেষণা বেশি আসছে, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলো এগুলো দিয়ে অনেক ক্যান্সার পর্যন্ত জয় করছে, এরকম ইতিহাস আছে, এরকম অনেক ডকুমেন্ট আছে। যেটা ডকুমেন্টেড সেই ধরনের কথা বলাই ভালো। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে অলিভ অয়েলটা তো আমরা রান্নায় ব্যবহার করবো না, এটা তো সালাদ ড্রেসিং এ ব্যবহার করবো। হ্যাঁ, আর কোকোনাট অয়েল হিট নিতে পারে, কোকোনাট অয়েল হিট নিতে পারে, রান্নায় ইউজ করতে পারে, সরিষা তেল হিট নিতে পারে। হ্যাঁ, তো এটা সয়াবিন তেল খেলে আমরা ওইভাবে খেতে হবে। সানফ্লাওয়ার অয়েল খেলে আমাদের নিজেকে প্রেস করে নিয়ে খেতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে আহ, খাওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে টক্সিন। মানে আমি ইনফ্লামেশনের কথা বলতে যাই, একটা বললাম যে শরীরের ইনফ্লামেশন বাড়ার একটা কারণ হচ্ছে টক্সিন। তো টক্সিনের মধ্যে আমরা বিভিন্ন খাবার আসতেছে, যে খাবারগুলো আমরা অনেক সময় চেক করতে পারি, অনেক সময় পারি না। তো এখন যেহেতু বাংলাদেশে ফুড সেফটি নিয়ে খুব কথা হইতেছে, ফেসবুকে বলেন, বিভিন্ন অধিদপ্তর কথা বলতেছে, তো এটা নিয়ে সবাই আসলে আগে আসা উচিত। কারণ ইউকের বাজারে আমাদের পণ্য যখন যায়, বা যেখানে যায়, ওরা কাঁচা বাজার প্রতিনিয়ত মনিটরিং করে, ওখানে পেস্টিসাইড কেমন আছে, ওখানে হেভি মেটাল কেমন আছে, ওর বিভিন্ন জিনিস চেক করার পরে ওরা ওইটা মার্কেটে ঢুকতে দেয়। কিন্তু আমাদের তো ওইভাবে কোনো অথরিটি বডি নাই, কোথা থেকে কি আসলো না আসলো আমরা চেক করতে পারি না, খেয়ে ফেলতেছি। তো এর মাধ্যমে আমাদের অনেক হেভি মেটালও শরীরে যাচ্ছে, অনেক কীটনাশকও ঢুকতেছে। তো এগুলো শরীরে ঢুকে প্রতিনিয়ত সমস্যা তৈরি করতেছে, এবং নীরব ইনফ্লামেশন চলমান। আচ্ছা, এছাড়া আমাদের এনভায়রনমেন্টাল টক্সিন, যেমন আমাদের এয়ার পলিউশন। হ্যাঁ, ঢাকার আবহাওয়াতে সীসার মাত্রা অনেক বেশি পাওয়া গেছে, এটা আমরা দেখতেছি। অনেক ময়লা আবর্জনা যখন ড্রাই হয়ে ডাস্ট হয়ে যায়, ধুলাবালিতে পরিণত হয়,
সেগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমার শরীরে ঢুকতেছে, সেগুলো একটা প্রতিক্রিয়া করতেছে। তো এরকম প্রতিনিয়ত আমরা মানে কি বলবো যে একটা মানে একটা জঞ্জালের মধ্যে আছি আর কি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে এমন স্মার্ট ওয়েতে বা এমন ভাবে দিয়েছে, সেটার মধ্যে এগুলো ক্লিন করার একটা ব্যবস্থা আছে। তো সেগুলোকে আমাদের জেনে সেটাকে মানে অ্যাক্টিভেট রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের খাবারের টক্সিন গেল, আমাদের ইনসুলিন বেড়ে যাওয়া, ইনফ্লামেশন, এবং আমাদের লাইফ স্টাইলের মধ্যে আরেকটা হচ্ছে ঘুম। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। ঘুমের টাইমটা আমরা অনেক সময় ঠিক রাখতে পারতেছি না। তো রাতে যদি আমরা একটু আর্লি না ঘুমাইতে পারি, তাহলে আমাদের যে মেলাটোনিন যে হরমোনটা, হ্যাঁ, এটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। ওটা কিন্তু আপনি দিনের বেলা ঘুমাইলে দিনের দুপুর 12টার সময় ঘুমাইলে আসবে না। এটা আপনার রাত 11টা থেকে 1টা 2টার মধ্যে এটা সবচেয়ে ভালো মাত্রায় থাকে। এবং এই মেলাটোনিন যত শরীরে রিলিজ হবে, তত আপনার শরীর রিপেয়ার হবে। ঘুমটা এমন একটা সিস্টেম, আমরা যেমন রিস্টার্ট দেই বডি, বা একটা মেশিন চালানোর পরে কিছুক্ষণ সময় তাকে অফ দিতে হয়, হ্যাঁ, ওই সময় মেশিনটাকে পরবর্তী কাজের জন্য রেডি থাকে। কন্টিনিউ চালালে মেশিন চলবে না, নষ্ট হয়ে যাবে বা হাফ লাইফ কমে যাবে। শরীরের মধ্যেও রিসেট থাকে প্রতিনিয়ত, যে আমরা যে চিন্তা করছি, খাচ্ছি, আমাদের শরীরে যখনই মেশিন চলে, মেশিনে বাই প্রোডাক্ট তৈরি হয়। যে কোনো জিনিসেরই চললে তো একটা কিছু চললে না একটা দুইটা জিনিস বেরোবে, একটা উপকারী জিনিস বেরোবে, একটা অপ্রয়োজনীয় জিনিস বেরোবে। তো বাই প্রোডাক্ট যেটা তৈরি হয়, এগুলোকে রিসাইক্লিং করতে হয়। তো রিসাইক্লিং যদি না করি, সাপোজ এই রুমের মধ্যে আমরা এখন সবাই মিলে কথা শুনছি, কন্টিনিউয়াস আমাদের গেস্ট আসতেছে, আপনারা সেশন চলে গেলেন, আমি কথা বলতেছি, আরেক ব্যাচ আসলো, এরপর আরেক ব্যাচ আসলো, সবাই এরকম প্যাকেট থাকলো, খাবার থাকলো, এই থাকলো, সেই থাকলো, কোনো পরিষ্কার করার জন্য সময় পেলো না পরিচ্ছন্নতা কর্মীরা বা আমরা যারা করি। তখন কি হবে? ময়লাগুলো জমা শুরু করবে, একটু পরে গার্বেজ হয়ে যাবে, ময়লা হবে, তখন একটা সমস্যা, তখন থামতেই হবে, থেমে এটাকে ক্লিন করতে হবে। তাহলে শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু এই থামাটা বা বিশ্রাম চায়। এখন বিশ্রাম সে কখন পাবে? বিশ্রামটা আমরা তখনই পাবো যখন আমরা প্রপার ঘুমে যাব। তো এই যে সেলগুলোকে ভালো রাখতে গেলে আমাদের সবকিছু, যেহেতু আমাদের সেল আমাদের ইউনিট, একটা বিল্ডিং এর ইউনিট কি একটা ইট, ইট থেকেই একটা বিল্ডিং এর ইউনিট, হ্যাঁ, মানে কোষে শরীরের ইউনিট হচ্ছে সেল। তো সেল দিয়ে আমরা তৈরি, সেল দিয়ে আমাদের অর্গানগুলো তৈরি, এবং এই সেল যদি ভালো রাখতে পারি, তাহলে আমাদের সুস্থতা অর্জন করা সম্ভব। মানে এই সেলুলার বায়োলজিটা বোঝা খুব জরুরি। তো আমরা যখন রুট কজ অ্যানালাইসিস করতে যাই, তখন এই সেলের স্বাস্থ্যটা দেখি যে আপনার সেল ভালো আছে কিনা। এগুলোর কিছু পরীক্ষা নিরীক্ষা এখন ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে, সেলের স্বাস্থ্য বোঝা যায়, আপনার কোষের স্বাস্থ্য। তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যে আমাদের লাইফ স্টাইলের মধ্যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি উঠবো। তো তাড়াতাড়ি মানে 7 থেকে 8 ঘন্টা ঘুমের কথা, মানে সব রিসার্চে আসছে 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি ঘুম। তাহলে আপনার অ্যালজিমার্স বা ইসের মেমোরি লস, ডিমেনশিয়া, এগুলোর মানে ঝুঁকি অনেক কমে আসবে। আর এগুলো তো সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না যে আজকে আমি কম ঘুমালাম, কালকে থেকে আমার স্মরণশক্তি কমে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু যাদের স্মরণশক্তি কম, তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাবে তারা কিন্তু দীর্ঘদিন ইনসোমনিয়াতে ভুগছে, তারা বিভিন্ন স্ট্রেসফুল লাইফ লিড করছে, তাদের ঘুম কম ছিল, তাদের লাইফটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ। তো এই এই বিষয়গুলো একটা ইম্প্যাক্ট ফেলে, মানে 10-12 বছরের ডিস্টারবেন্স আমাকে ইম্প্যাক্ট ফেলে। তো এটা আমি যত আর্লি বুঝবো, যত আমি তত রিকভারি করতে পারবো। এটা ইয়াং পিপলদের আসলে বেশি বোঝা উচিত, কারণ তাদের তাহলে পরবর্তী লাইফটা আরো ভালো হবে। তো এটা আগে আসলে সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না দেখে মানুষ এটা কনসিয়াস হয় না যে আমি সঙ্গে সঙ্গে এটা রেজাল্ট, মানে এই ক্ষতিটা বুঝি না, এটা নীরবে চলতে থাকে। তো এটা একটা বিষয়। নীরবে যেটা চলে, সাইলেন্ট কিলার যেটা আমরা বলি, এগুলো কিন্তু মারাত্মক। এই সাইলেন্ট কিলারকে আইডেন্টিফাই করার কিছু টেস্টও আসছে। এই টেস্টগুলো জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক চলমান কিনা। তাহলে আমাদের কোথায় হাত দিতে হবে, কোথায় কাজ করতে হবে। আমি সমস্যা চিনি, আমার মনে হয় যে আপনি যদি আজকে একটা টেস্ট করেন, আপনি দেখা যাচ্ছে যে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স কি বললাম আমি, 2.5-এর উপরে গেলে সিভিয়ারলি বেশি, আপনার আসলে রিপোর্টে আসলো 3 বা 4, এবং আপনি আপনি জেনে ফেললেন কি খেলে আপনার হাই ইনসুলিন হবে। তারপরে আমি আপনার সামনে বিরিয়ানির প্যাকেট নিয়ে গেলাম, আমি আপনার সামনে ভালো পিৎজা নিয়ে গেলাম, ভালো আপনার অনেক খাবার দাবার নিয়ে গেলাম, তখন কিন্তু খেতে গেলে আপনাকে একটু চিন্তা করতে হবে, রিপোর্টটা তো ভালো না, খাবো কি খাবো না, একটু চিন্তার মাথায় চলে আসে। কিন্তু তো টেস্ট এই জন্যই করা দরকার। টেস্ট মানুষকে সচেতন করে, কিছুটা ভয় না পেলে কিন্তু আমরা সামনে আগাই না। ভয় পাওয়াটা তখনই দরকার যেটা সমাধান আছে, তাই না? নাহলে আমি টোটাল ইগনোরেন্স থাকলে কি হবে? আমি টোটাল যদি ওয়াকিবহাল না থাকি, কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না, তাহলে আমি খালি মানায় নিচ্ছি আর নিজেকে একটা বুঝ দিচ্ছি। আর আমার চিকিৎসকের কাছে গেলে এগুলো কোনো বিষয় না, আপনি একটু একটু ঘুমটুম করেন, খাওয়া দাওয়া করেন, সবজি টবজি খান, হাঁটাহাঁটি করেন, দৌড়াদৌড়ি করেন, শেষ।
কিন্তু কোনো গাইডলাইন হলো না, কোনো টার্গেটেড কোনো কিছু হলো না, মানে টার্গেটেড কিছু হলো না, ভেগ কথা হইলাম, মানে অস্পষ্ট কথা উত্তর দিলাম আমি। অস্পষ্ট কথা না, আপনি টু দ্য পয়েন্টে আসতে হবে। এখন এটা মিজারেবল, যখন এটা মিজারেবল দেন ইট উইল বি অ্যাকশনেবল। আচ্ছা যাই হোক, তো আমি ক্রনিক ডিজিজের মানে আমি ফাংশন মেডিসিনের কথাগুলোই বলছি যে আমরা কি কি বিষয়ে আমরা পেশেন্টদের দেখি এবং কি নিয়ে কাজ করি। তো লাইফস্টাইল একটা খুব ইম্পর্টেন্ট, ঘুম একটা ইম্পর্টেন্ট, তারপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফুড হ্যাবিট। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা কি খাবো না খাবো সেটা। আচ্ছা, তার আগে ফুড হ্যাবিটটা বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিই। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পেটের স্বাস্থ্য বা শরীরের হজম শক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদের অনেক বড় ভুল হয়। আমি প্রচলিত জ্ঞানের সাথে আমার ফাংশনাল মেডিসিনের কিছু কনফ্লিক্ট এবং বাস্তবতা, ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা তৈরি করেছে কিন্তু বড় বড় অ্যালোপ্যাথিক ডাক্তাররাই, সব বড় বড় এমডি ডাক্তাররাই তৈরি করছে এই কনসেপ্টটা কেন আসছে? ওই যে বললাম যে কনভেনশনাল মেডিসিন দাঁড়ায় আছে রুট কজটাকে না, তারা সিমটমটাকে ঢেকে দেওয়া চিকিৎসার উপরে, কোনো কারণকে ফাইন্ড আউট না। শুধু ইনফেকশাস ডিজিজগুলোকে টার্গেটেড থেরাপি হয়, জীবাণু পেলে জীবাণু খুঁজে পেলে অ্যান্টিবায়োটিক দিয়ে বা অ্যান্টিভাইরাল দিয়ে এটা ক্লিন করা হয়, কিন্তু যেটা নন কমিউনিকেবল ডিজিজ বা নন ইনফেকশাস ডিজিজ সেগুলোকে কিন্তু ম্যানেজ করে রাখা হয় এবং বলা হয় সারা জীবন আপনি ম্যানেজ করে রাখবেন, ওষুধ খাবেন, প্রেশার ওষুধ খেয়ে যাবেন, প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবেন, এভাবে চলবেন আর মাপবেন। কিন্তু প্রেশার যে কখনো ভালো করা যায় এটা আমাদের মাথায় নাই, আমাদেরকে বলাও হয় নাই, আমরা কিন্তু এটা মানে বিশ্বাসটা হারাই ফেলছি যে আসলে আমার সম্ভব না, ডাক্তার যেহেতু বলছে সুতরাং এটা হবে না, আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু এটা কিন্তু বাস্তব, এটা সারা ওয়ার্ল্ডে প্রচুর প্রচুর এটা রেজাল্ট তৈরি হচ্ছে, এটা ভালো হচ্ছে, কারণ আমরা রুটে যাচ্ছি। কেন প্রেশারটা বাড়ছে? প্রেশারটা আমার জন্মগতভাবে বাড়ে নাই, ঠিক আছে? 95% কজের মধ্যে আমি আছি, 95% কজ হচ্ছে জানা যায়নি, জানা যায়নি এটাই জানা যায়, ফাংশনাল মেডিসিনে জানা যায়। তো এখন আমাদের গাট হেলথ যেটা বললাম যে পেটের স্বাস্থ্য, এখন পেটের স্বাস্থ্য বলতে যে কয়েকটা কথা মানে যেটা আমরা প্র্যাকটিসে আমি বেশি ব্যবহার করি, মানে একদম প্র্যাকটিক্যাল কথাগুলোই বলতেছি এখানে, তো আসলে থিওরিটিক্যাল কথা না বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল কথা বলাই ভালো। কি করি আসলে, কি হওয়া উচিত বা কি করলে খুব দ্রুত ভালো থাকা যায়, সেটা হচ্ছে একটা আমরা ভুল করে ফেলি দীর্ঘদিন যে গ্যাসের ওষুধ খাই। নামটা দিয়েছি কি? নামটা দিয়েছি গ্যাসের ওষুধ। এই নামের মধ্যে কিন্তু একটা বড় ফাঁকি এবং ভুল আছে। নামটার মধ্যে বিশ্লেষণ করলে কি মনে হবে যে গ্যাস মনে হয় বেশি, এই জন্যই তো গ্যাসের ওষুধ, নাকি অন্য কোনো চিন্তা আপনাদের মাথায় আছে? কম গ্যাসের জন্য গ্যাসের ওষুধ খান নাকি? এইটি তো মাথার মধ্যে চিন্তা, গ্যাস মনে হয় বেশি এই জন্য আমি গ্যাসের ওষুধ খাই। কিন্তু এই ওষুধটা হচ্ছে কি খাই? দুই ধরনের ওষুধ খাই সাধারণত, একটা H2 ব্লকার যেটা রেনিটিডিন, ফ্যামোটিডিন এই জাতীয় গ্রুপ, আরেকটা খাই পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল, ডেক্সট্রাক্সোপ্রাজল, বিভিন্ন প্রাজল গ্রুপ, এটা খাই। হ্যাঁ, রেভিপ্রাজল, বিভিন্ন প্রাজল, ঠিক আছে? এটা হচ্ছে পিপিআই গ্রুপ। এদের নাম কিন্তু অ্যাসিড ব্লক করা, কিন্তু এরা কিভাবে গ্যাসের ওষুধের নাম হয়ে গেল এদের? বড় বিজনেসের আড়ালে কিন্তু নাম পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখন কথা বলতে গেলে অন্য লাইনে চলে যাওয়া লাগে, কিছু কিছু সময় যাওয়া ভালো। যেমন আমরা এখন ন্যারেটিভ তৈরি করার কথা শুনি না, রাজনৈতিক ভাবে বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করার কথা শুনি না? আগে ন্যারেটিভ তৈরি করি, পরে ওইটা অ্যাকশনে যাব। আগে একটা পার্সপেক্টিভ তৈরি করে নিতে হয়। কোন এক এলাকায় ঢুকবো তার আগে একটা পরিবেশ তৈরি করি, প্রেক্ষাপট, পরিবেশ। তো এখানেও মেডিকেল সায়েন্স ওয়ার্ল্ডে বড় বিজনেসের মধ্যে একটা, অস্ত্র ব্যবসা পরে মেডিকেল ব্যবসা, অস্ত্র ব্যবসা সবচেয়ে বড় বিজনেস, তারপরে বিজনেস এই ভ্যাকসিন অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রি, যেটা $1 ট্রিলিয়ন বিজনেস। সেখানে কিন্তু অনেক আমার আপনার চেয়ে অনেক বেশি মেধাবী লোকরা থাকে। আমার আপনার জ্ঞান যত ওদের কাছে কিছুই না, অনেক সাইকোলজিস্ট আছে, অনেক এই প্রেক্ষাপট তৈরি করার লোক আছে, ঠিক আছে? আমি কথাটা একটা উদাহরণ দিলাম কেন, এটা গ্যাসের ওষুধের নাম হলো কেমন? গ্যাস তো এখানে আসে নাই, ওষুধের মধ্যে তো গ্যাসের কথা লেখা নেই, ও তো অ্যাসিড ব্লক করে। নাম হওয়া ওষুধ কি, নাম হওয়া উচিত কি ছিল? রিয়েল নাম কি উচিত ছিল? অ্যাসিড কমানোর ওষুধ, নামটা এটা হওয়া উচিত ছিল না? মেক ইট সিম্পল, যে যেই কাজ করে তাকে তো সেই নামই ডাকা উচিত, নাকি অন্য নামে ডাকবেন? এখানে গ্যাস কথাটা পরে আসতেছে, ওর কাজ হচ্ছে অ্যাসিড ব্লক করা। শরীরে আল্লাহ তাআলা যে অ্যাসিড দিয়েছে, যেই মাত্রায় পিএইচ হলো অ্যাসিড মাপার একটা ইন্ডিকেটর। এইটা আমার বডির ফিজিওলজি হচ্ছে, আমার স্টমাকে আল্লাহ তাআলা খুব স্ট্রং অ্যাসিড দিয়েছে, 0.8 থেকে 1 এত স্ট্রং। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে অ্যাসিড আপনি লোহা ফেলে দেন গলে যাবে।
লোহা ফেলে দেন গলে যাবে, আর আমরা হজম শক্তি নিয়ে কান্নাকাটি করি, আল্লাহকে দোষ দিই, নিজের কপালে দোষ দিই, কিন্তু আপনাকে লোহা গলায় দেওয়ার অ্যাসিড দেওয়া আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, নামটার মধ্যে একটা পরিবর্তন আসছে, নাম হয়ে গেছে গ্যাসের ওষুধ, কিন্তু নাম হওয়া উচিত ছিল অ্যাসিড কমানোর ওষুধ। যখন আপনার মাথায় অ্যাসিড কমানোর ওষুধ থাকবে, যদি নামটা এখন থেকে শুনে নেন বা ভিডিওর মাধ্যমে অনেকেই জানবেন সারা ইসে, অ্যাসিড কমানোর ওষুধ যখন বলবেন তখন কিন্তু মাথায় সেকেন্ড কোশ্চেনটা আপনি কি আসবে, ডাক্তারের কাছে যদি ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন করে, মনে করেন আপনি, আমি ডক্টর, আপনি আমার কাছে আসছেন, আপনার পেটের গ্যাস উপর দিকে উঠে আসতেছে, পেট ফাঁপ ধরে থাকতেছে, এগুলো তো কথা বলেন, হ্যাঁ প্রচুর বায়ু যাচ্ছে, অস্বস্তি লাগতেছে, খেতেই পারি না, অল্প খেলে পেট ফাঁপ ধরে থাকে, ভাল লাগে না, হ্যাঁ তখন বললেন ডাক্তার ঠিক আছে একটা ওষুধ, গ্যাসের ওষুধ খাবেন, বাস একটা ডম্পেরিডন খাবেন, একটা গ্যাসের ওষুধ খাবেন, কমনলি দুটো থাকেই। যদি আমি গ্যাসের ওষুধ নাম দিয়ে আমি যদি বলতাম যে এই অ্যাসিড কমানোর ওষুধটা খাবেন, আরেকটা ওষুধ খাবেন, তখন আপনি আমাকে, ডাক্তারদের সাথে তো অনেক সময় কথা বলা যায় না, কিন্তু আপনি যদি আমাকে, আমরা তো বলি যে আপনি আমাকে কথা কোশ্চেন করেন, কোশ্চেন করলে আমি খুশি হই, আপনি আমাকে কোশ্চেন করেন, তাহলে আমি কি কোশ্চেন করবেন আপনি আমাকে এই প্রেসক্রিপশনে? আমি বললাম আপনাকে, আপনি অ্যাসিড কমানোর ওষুধটা খান, আরেকটা ওষুধ দিলাম বা না দিলাম, তখন নেক্সট কোশ্চেন আপনি আমার কি হবে? অ্যাসিড অ্যাসিড হচ্ছে কেন আপনি কিভাবে জানেন আপনি অ্যাসিড বাড়ছে? আপনি আসলে কি আমার অ্যাসিড বাড়ছে কিনা, বা আপনি কি কোনো পরীক্ষা করছেন যে আমার অ্যাসিড বেশি? হ্যাঁ, এটা তো খুব রাইট পয়েন্ট। অ্যাসিড কমাইলে ডাইজেস্ট করবে কেমন? আল্লাহ তাআলা অ্যাসিড দিছে হজম করার জন্য। অ্যাসিড যদি আমি কমায় ফেলি, হজম করবে কেমন? হজম নিজের গলা নিজে টিপে আমি দোষ দিচ্ছি আল্লাহ তাআলাকে বা এই কপালকে। ঠিক আছে? আপনি সবসময় মনে রাখতে হবে বডির ফিজিওলজি, মানে শরীরের ডিজাইন যেভাবে করা, সেই তালে তালে চলতে হবে। তালের বাইরে যেতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ এই রোগী আমার সবচেয়ে বেশি। আমার ১০০টা রোগীর মধ্যে 80 to 90% এখন এই পেটের সমস্যার রোগী, এবং পেটের সমস্যার রোগী আমরা যখনই ট্রিটমেন্ট করতে যাই, খুঁজতে খুঁজতে যাই, দেখি যে এক জায়গায় যে আটকায় যায়। এই একটা যদি আমরা আজকে একটা মেসেজ নিয়ে যেতে পারি, আমার মনে হয় অনেক অনেক বেনিফিট পেয়ে যাবেন। দুইটা জিনিস আজকে মেসেজ, একটা হচ্ছে ইনসুলিন ঠিক করা, আর একটা হচ্ছে পেটের স্বাস্থ্যটা, অ্যাসিড ঠিক রাখা। এই দুইটা মেসেজ ঠিক থাকলে দেখবেন অসুখ অনেকখানি নাই। তাহলে কোশ্চেন আসবে কি, অ্যাসিড আমার বেশি না কম আপনি কি মাপছেন কখনো? না, ডাক্তারকে তো কোশ্চেন করা দরকার ছিল। এই কোশ্চেনগুলো কিন্তু ফাংশনাল মেডিসিন ডাক্তারদের মাথায় আসছে, বা ডাক্তাররা আসছে। আমরা মেডিকেল সায়েন্সে পড়ার সময় কিন্তু আমরা মাথায় আসে নাই, আমাদের টিচারদেরকে আমরা জিজ্ঞেস করিনি, কারণ আমাদের বইয়ের মধ্যে ভাবে নাই। স্টমাক অ্যাসিড কমের যে বিষয়গুলো, ওগুলি বইয়ের পাঠ্যপুস্তকের মধ্যেই নাই। আমরা বড় গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে ফেলছি। তাহলে অ্যাসিড মাপা যায়, এটা মাপার ডক্টর জোনাথন রাইট, উনি এমডি করা ডাক্তার, উনি ইউএসএ তে টাহমা একটা ক্লিনিক আছে, ওখানে উনি এটা চেক করেন, এখন অনেক ডাক্তাররাই চেক করেন। অ্যাসিড মেপে, অ্যাসিড যদি আমি বেশি পাই তখন আমি কমাইতে পারি, সেটা লজিক্যাল। কিন্তু অ্যাসিড না মেপে অ্যাসিড কমানো ওষুধ দিতে পারি না, এটা তো ইলজিক্যাল, এটা কোনো যুক্তিতে তো আসে না, তাই না? কোনো কিছু বাড়লে না কমাবো, আর বাড়ার আগে মাপার কোশ্চেনটা আসবে, ওই পরীক্ষাটাই সিস্টেমের মধ্যে নাই, ওয়ার্ল্ডে পরীক্ষাটাই সিস্টেমের মধ্যে ঢুকানো হয়নি। অ্যাসিড মাপবেন না বেশি না কম, আপনার মাথার মধ্যেই নেই, আপনি খালি গ্যাস নিয়ে আসেন। ম্যাক্সিমাম গ্যাস পার্সেন্টেজ বললে তো ডাটা লাগবে, আমি ডাটা বলতে পারবো না, আমি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, কারণ সবকিছু ডাটা বলতে গেলে তো আমার কাছে সব স্ট্যাটিস্টিক্স নাই। আমার নলেজ এবং আমার বিভিন্ন নলেজ এবং আমার নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে 95%-এর বেশি অ্যাডাল্ট পিপল, বাচ্চাদের না, বাচ্চা বা কিশোর বয়স না, অ্যাডাল্ট পিপল 30-র পর থেকে লো স্টমাক অ্যাসিড আক্রান্ত। এই গ্যাসটা হচ্ছে ডিউ টু লো স্টমাক অ্যাসিড, মানে পাকস্থলী অ্যাসিড পর্যাপ্ত তৈরি হচ্ছে না বা হতে দেওয়া হচ্ছে না। দুইটা কারণ, এক হচ্ছে না, এক হচ্ছে হতে দেওয়া হচ্ছে না। হতে দেওয়া হচ্ছে না কেমনে? পিপিআই খেলে হবে কিভাবে? একটা পিপিআই 18 থেকে 24 ঘন্টা ব্লক করে, আরেকটা পিপিআই 36 ঘন্টা ব্লক করে, ঠিক আছে? এবং এইটা ব্লকের এগেনস্টে বডির আবার কিছু প্রতিক্রিয়া দেখায়, যেই প্রতিক্রিয়ার কারণে এটা আবার হুট করে বন্ধ করা যায় না। বন্ধ করলে রিবাউন্ড অ্যাকশনে আবার হঠাৎ করে বেড়ে যেয়ে খারাপ লাগে, ঠিক আছে? এই যে চক্রের মধ্যে ঢুকে গেছি, এটা একটা ভিসিআর সাইকেল, এটা থেকে বেরোতে পারতেছি না। এই বের করার দায়িত্বটা এখন ফাংশন মেডিসিন ডাক্তাররা নিচ্ছে। ডাক্তারদের সমস্যা, ডাক্তারদেরকে আগে আসতে হবে। আমরা হয়তো যোগ ব্যায়াম করে এক ধরনের শান্তি পাবো, মেডিটেশন করে এক ধরনের শান্তি পাবো, কিন্তু
টু দ্য পয়েন্ট, যেখানে আমার ওষুধের বার্ডেন আছে সেই বার্ডেন কমাইতে গেলে কিন্তু ওই বিষয়ে একজন ডাক্তারকেই লাগবে, যে ডাক্তারের বার্ডেন উঠাইতে পারবে, কাটা দিয়ে কাটা তুলতে হবে, তাই না? একটা ইঞ্জিনিয়ারের কাজটা সলভ করতে পারবে, ডাক্তার যে ইঞ্জিনিয়ারের কাজ সলভ করবে না। তো এই বিষয়গুলো ফাংশনাল মেডিসিন সাবজেক্টটা তৈরি হয়েছে এই জায়গাগুলো থেকে রিকভারি করার জন্য, অনেকটা প্রায়শ্চিত্তের মতো বলতে পারেন। তো যাই হোক, তো এই পিপিআইটা এটা একটা অন্যতম কারণ। যখনই আপনার অ্যাসিড কমায় ফেলবেন দীর্ঘদিন, প্রোটন পাম্প ইনহিবিটর, সরি আমি মেডিকেল টার্ম ইউজ করা, সরি, হ্যাঁ, তাহলে এই জায়গাটা কোশ্চেন করতে হবে। এই কোশ্চেনটা তাহলে এই পরীক্ষাটা হয় বাইরের দেশে হয়, কিছু কিছু ল্যাবে হয়, এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা পরীক্ষা আমরা আমাদের সেন্টারে করা চিন্তা করতেছি। এটার জন্য তো আসলে অনেকগুলো বিষয় কনসিডারেশনে নিতে হয়। আমাদের ইচ্ছা আছে, এই জন্য দোয়া চাচ্ছি, বাকিটা সময় বলে দেবে। যখনই আপনার টু দ্য পয়েন্টে সলভ করবেন অনেক বড় সলভ হবে। তাহলে একটা ক্যাপসুল আছে বাইরে, হিডেলবার্গ টেস্ট বলে, এই টেস্টটা একটা নাম হচ্ছে হিডেলবার্গ টেস্ট, এই যে অ্যাসিড পিএইচ মাপার জন্য হিডেলবার্গ টেস্ট। এটা কি করে, একটা ক্যাপসুলের মাথায় সুতা লাগানো থাকে, স্টিং, ক্যাপসুলটা হচ্ছে সেন্সর থাকে, ক্যাপসুলটা আপনি খেয়ে ফেলবেন, সুতাটা থাকে, ক্যাপসুলটা পেটে চলে গেল, পেটে যাওয়ার পরে পাশে একটা মেশিন থাকে, ওইটা ডিটেক্ট করে পেটের পিএইচটা, ওই সেন্সরটা রিড করে পিএইচটা মেশিনে দেখা যায়, তখন আপনার স্টমাক অ্যাসিডটা কি লেভেলে আছে সেটা দেখা যায়। সেটাতে যদি খুব বেশি অ্যাসিড থাকে তখন আপনি অ্যাসিড কমানোর ওষুধ খান, কেউ কোশ্চেন করবে না, আপনি কমান। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যাসিড কম, তখন কিন্তু ওই টেস্টটা যদি করতাম আপনি কিন্তু পিপিআই আর সেল হয় না। এখন আমরা আমাদের সেন্টারে ওই টেস্টটা এখন অ্যাভেলেবল করতে পারি নাই, আমরা প্যাসিভ কিছু টেস্ট করি, মানে ইনডিরেক্টলি কিছু জিনিস বুঝি। একটা টেস্ট করি, এটা 100% অ্যাকুরেট বলবো না, তবে অনেক ভালো ধারণা দেয়, সেটা হচ্ছে বেকিং সোডা টেস্ট। বেকিং সোডা টেস্ট আমাদের কাছে যারা কেউ ভিজিট করে থাকলে দেখবেন যে আমরা বেকিং সোডা টেস্টের কথা বলি। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটা অ্যাসিড লেভেলটা মাপার জন্য একটা সিম্পল টেস্ট আছে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানিতে 1/4 চা চামচ বেকিং সোডা মিশিয়ে খেয়ে দেখতে হবে কতক্ষণ পরে ঢেকুর উঠে, বার্পিং বা ঢেকুর উঠে। এটা কেন, কিভাবে বোঝা যায় অ্যাসিড কম না বেশি? এটার একটা কেমিক্যাল রিয়াকশন আছে, খুব সিম্পল। পেটের মধ্যে অ্যাসিড আছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, আর বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তো বেকিং সোডা যখন পেটের মধ্যে গেল, এই HCl এবং সোডিয়াম বাইকার্বনেট দুইটা মিলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা ঢেকুর হিসেবে বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে আমার অ্যাসিড যদি কম থাকে তাহলে কি আমার ঢেকুর তাড়াতাড়ি উঠবে না দেরি করে উঠবে? তাহলে যত অ্যাসিড কম তত ডিলে আমার ঢেকুর বেরোবে। ঘরে বসে আমি একটা ধারণা নিচ্ছি, আমি 100% অ্যাকুরেট দাবি করতেছি না। ওই হিডেলবার্গ টেস্ট হলে বেশি অ্যাকুরেট হতো, কিন্তু এটা যথেষ্ট অ্যাকুরেট। এবং যত বয়স বাড়ে অ্যাসিড তৈরি করে যে কোষগুলো তারাও তো বয়স্ক হয়। আমার বয়স 40, ওর বয়স কি 20 নাকি? মানে ও তো 20, ও তো 40 বছরের সাথে টিউনিং, ওর বয়স আরো বেশি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে এখানে দুই রকম এজ, একটা ক্রোনোলজিক্যাল একটা বায়োলজিক্যাল এজ। যাই হোক, তাহলে বয়স হলে অ্যাসিড তৈরি করার কথা কম, কারণ বয়স হলে ইঞ্জিনের বয়স হলে কি ইঞ্জিনের পারফরমেন্স বাড়ে না কমে? তাই না? স্বাভাবিক তো বিষয়, তো বডি তো একটা দেহ ঘড়ি, দেহ ইঞ্জিন যেটি হোক। তাহলে আমি বয়স যখন 60, তখন আমি নিশ্চয়ই আশা করবো না 20 বছর বয়সে আমার যে পরিমাণ অ্যাসিড তৈরি হইতো 60 বছর বয়সে আমার একই রকম অ্যাসিড তৈরি হবে। কিন্তু আনফর্চুনেটলি, মানে দিস ইজ দ্য আইরনি অফ ফেট, যে আমরা 60 বছর বয়সে এসে উল্টা আরো অ্যাসিড কমানোর সুযোগ করছি। আমার কথাটা বুঝছেন কিনা, এটা খুব একটু বোঝার জায়গা আছে, এই জায়গাটা এটা বোঝার জায়গা আছে। হ্যাঁ, ফাংশনাল মেডিসিন প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে মজা আছে। হ্যাঁ, এটা তো পরের কোশ্চেন, পরের সলভ। আগে তো প্রবলেম আইডেন্টিফাই করলেন, আপনার মাথায় কোশ্চেন আসছে, আপনার মাথায় কোশ্চেনটা কেন আসছে? প্রবলেম মাথায় ঢুকছে দেখেই তো আপনার বের হতে চাচ্ছেন। এই কদিন তো মাথায় প্রবলেমটা কেউ ঢুকায় নাই, তাই না? এই মাথায় তো প্রবলেমটা এই কদিন কেউ ঢুকায় নাই, এই জন্য কোশ্চেন বের হওয়ার কোশ্চেন আসে নাই। সমস্যা জানলে সমাধান একটা বের হবে। সমাধান কিন্তু কঠিন কিছু না, আপনি যদি প্রবলেমটা জানেন, আপনি গুগল করেন, এই করেন, সেই করেন, আপনি একটা সমাধান কিছু একটা পেয়ে যাবেন। কারণ সমাধান সারা ওয়ার্ল্ডে আছে, আপনি খালি সার্চ করতে জানেন না, মানে জানেন না যে প্রবলেমটা কি। প্রবলেম জানলে এখনকার দুনিয়ায় তো কোনো কিছু অজানা কিছু নাই। আমার কথা তো আমি তৈরি করি নাই, কথাগুলো যা বলতেছি এটা আমি তৈরি করি নাই, আমি আমার নলেজটা শেয়ার করতেছি, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা
এই লো স্টমাক অ্যাসিড যখন আপনি ডিটেক্ট করবেন তখন আপনাকে অ্যাসিড নর্মাল করার প্রশ্ন আসবে। তো অ্যাসিড নর্মাল হয় কিভাবে? আচ্ছা, এটা একটা কথা যে আজকে টেস্ট করে দেখলেন যে বার্পিং কম, আপনি কিন্তু পরের দিনই গ্যাসের ওষুধ বন্ধ করে দিয়েন না। দিলে বন্ধ করলে একটা সমস্যা হবে, হতে পারে দীর্ঘদিন যখন গ্যাসের ওষুধ অভ্যস্ত হয়ে আছেন, শরীর কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে চলে। একটা জিনিস যখন চাপে থাকেন, একটা ডিফেন্স একটা বডি দিয়ে রাখে। মনে করেন আপনার অ্যাসিড কম থাকলে আপনি একটা হরমোন, গ্যাস্ট্রিন একটা হরমোন ব্লাডে বেড়ে থাকে, এটাও আমাদের ল্যাবে টেস্ট হয়, আপনার ব্লাডে গ্যাস্ট্রিন হরমোন বেশি আছে কিনা। মানে আপনি যত পিপিআই খাবেন আপনি গ্যাস্ট্রিন তত বেশি থাকবে, জোর করে কমায় রাখছেন আপনি। তখন যখনই আপনার অ্যাসিডটা, গ্যাসের ওষুধ বন্ধ করে দিলেন, আজকে মনে করুন এক্সাইটেড হয়ে গেলেন যে না, এই আমার এতদিন ক্ষতি হয়েছে, আমি আজকে থেকে গ্যাসের ওষুধ বন্ধ দিলাম, গ্যাসের ওষুধ বন্ধ করে। তো গ্যাস্ট্রিনটা তো ব্লাডে বেশি, তখন ওর ধাক্কাতে কারোর 10 ঘন্টা, কারোর 12 ঘন্টা, কারোর 24 ঘন্টা, কারোর 36 ঘন্টা পরে হঠাৎ করে তীব্র আপনার গ্যাস, মানে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এটা রিবাউন্ড, কারণ ওই অ্যাসিড বাড়ানো, গ্যাস্ট্রিন অ্যাসিড বাড়ায়। এই গ্যাস্ট্রিনটা মানে এই ওষুধের কারণে গ্যাস্ট্রিন ব্লাডে বেশি ছিল, ওর ধাক্কাতে আপনার অ্যাসিড বাড়া শুরু হয়ে যাবে। কারণ 10 ঘন্টা পর, 12 ঘন্টা পর, 18 ঘন্টা পর তখন দেখা যাবে আপনি আবার বাধ্য হয়ে খেয়ে ফেলবেন, অথবা আপনার অন্য একটা সমস্যা তৈরি হতে পারে। এই জন্য যারা এই মেকানিজম বুঝে, ডাক্তারাই তো বুঝে, কারণ ডাক্তাররা তো বিষয় পড়ে আসছে, কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা কমলে কোনটা ঠিক করতে হয়, এবং কোনটাকে কাউন্টার কোনটা দিয়ে করতে হয়, এভাবে করে 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 এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন আপনার ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা একটা কারণ, যারা দীর্ঘদিন পিপিআই ওষুধ খাচ্ছেন, অনেকে বেরোতে পারেন, অনেকে পারেন না। যদি গ্যাস্ট্রিন পরীক্ষাটা করতে পারেন তাহলে বোঝা যায় যে আপনি ছাড়তে পারবেন কি পারবেন না। সবকিছু মেজারেবল, বললাম না, ওয়েন ইউ ক্যান মেজার, আপনি এটা অ্যাকশনে যেতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম যে আপনার অ্যাসিড বাড়ানোর উপায় কি? বাড়ানোর উপায়ের মধ্যে একটা অন্যতম হচ্ছে যে খাবারের অ্যাসিড তৈরি হয় কি ভ্যাগাস নার্ভের মাধ্যমে। আমার ব্রেনের থেকে ভ্যাগাস নার্ভ সবচেয়ে বড় নার্ভ শরীরের, যেটা আমার সবগুলো অঙ্গ, ম্যাক্সিমাম অঙ্গগুলো টাচ করছে। ব্রেন থেকে একটা জন্ম, ব্রেনের একটা অংশ থেকে তৈরি হয়ে এটা আমার পুরা লাংসকে কন্ট্রোল করে, পুরা ডাইজেস্টিভ ট্র্যাক্টকে কন্ট্রোল করে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে তো অনেক লম্বা একটা পাইপ, ঠিক আছে, মুখ মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে লাইনটা, হ্যাঁ, এর আবার আশেপাশে যে অঙ্গগুলা, প্যানক্রিয়াস, লিভার, হ্যাঁ, এই স্টমাক, এগুলো এই পাইপ, এই টোটালটা নার্ভ, সিম্পেথিক প্যারাসিম্পেথিক যে কাজগুলো, এগুলো ভ্যাগাস নার্ভ করে। তো ভ্যাগাস নার্ভ ঠিক মতো স্টিমুলেট হলে অ্যাসিড ভালো হয়। এই জন্য খাবার আগে আপনার প্যারাসিম্পেথেটিক মোডে যেতে হবে। প্যারাসিম্পেথেটিক মানে আগের ইয়োগী সালমান সাহেব, মানে উনি উনি কিন্তু একটা প্রসেস বললো, আর আমি এটা মেডিকেল ব্যাখ্যা দিতেছি। ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হলে অ্যাসিড প্রোডাকশন বাড়ে, নর্মাল হয়, বেশি মানে খারাপ না। বডি ফিজিওলজি মানে কিন্তু প্যাথোলজি না, প্যাথোলজি মানে কি ফিজিওলজির বাইরে চলে যাওয়া। তাহলে আপনি আগে শ্বাসের ব্যায়াম করে নেবেন। শ্বাসের ব্যায়াম করলে কি হয়, বডি কুল ডাউন হয়, রিল্যাক্স হয়, খাবারটাকে ফোকাস করেন, তখন আপনার অ্যাসিড প্রোডাকশন বাড়া শুরু হবে, তখন আপনার ডাইজেশন ভালো হবে। আবার মনে করেন মেসির গোল দেখতেছেন, আপনি খাচ্ছেন, তাহলে কি বডি প্যারাসিম্পেথেটিক মোডে, সিম্প্যাথেটিক মোডে আছে, এক্সাইটেড, গোল হবে কি হবে না, হবে কি হবে না, আপনার কিন্তু খাবারটা এর মধ্যে দিয়ে দিচ্ছেন। তো সিম্প্যাথেটিক মোডে থাকলে কি হবে, তখন আপনার খাবারটা কিন্তু ডাইজেশন, তখন অ্যাসিড ঠিক মতো রিলিজ হয় নাই, অন্যান্য এনজাইমগুলো রিলিজ হয় নাই, তখন কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার ডাইজেশনের প্রবলেম হবে। প্রপার ম্যাটেরিয়ালসগুলো তখন পেট রেডি হয় নাই, তার মধ্যে খাবার ঢেলে দিচ্ছেন আপনি, তখন রান্না হবে না। মানে চুলা গরম না হইতে যদি আপনি মাংস দিয়ে দেন এবং তাড়াতাড়ি উঠাই ফেলেন, কাঁচা মাংস খাওয়া লাগবে, তো এই সমস্যাটা হয়ে যাবে। পর্যাপ্ত পরিবেশ তৈরি করার একটু সময় দিতে হবে। একটা, অনেকগুলো ওয়ে আছে, একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করা। খাবার 10 মিনিট আগে লম্বা কাজ না, আজকে থেকে শুরু করেন, দুপুর থেকে শুরু করেন, 10 বার শ্বাস নিয়ে 10 বার শ্বাস ছেড়ে আপনি খাইতে বসেন। এবং উনি একটা পদ্ধতি বলছে, আমি আমি আরেকটা পদ্ধতি বলতেছি, এটা একটু সহজ। 4-7-8 4-7-7, এই একটা প্রসেস, 4-7-7-4-7-8। এটা মানে 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে হোল্ড করবেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন। 4-7-8 মনে রাখেন, এটা সিম্পল। অনেক ধরনের টেকনিক আছে, কোনোটাই খারাপ না, একটা একটা করা যায়। সিম্পলটা মনে রাখি, 4-7-8। আর 4 সেকেন্ড ধরে নিবেন, মনে মনে 1-2-3-4, হ্যাঁ, মানে আমি আমি চিন্তা করি যে লাংস আমি 4টা ভাগে ভাগ করে নিই। হ্যাঁ, 1, আমি চোখ বন্ধ করে টান দিলাম, 1 লাংসে একটা অংশ মনে মনে চিন্তা করলে একটা ফিল আপ হয়েছে, 2 সেকেন্ড চেম্বার ফিল আপ হয়েছে, 3 থার্ড চেম্বার, 4 চেম্বার ফিল আপ হয়েছে। ঠিক আছে, 4 সেকেন্ডে আমি 4টা চেম্বার ফিল আপ করছি, মানে যদিও লাংসে 4টা চেম্বার না, কিন্তু ধরে নিলাম 4টা চেম্বার। তারপরে হোল্ড করবো 7 সেকেন্ড ধরে রাখলাম, ওই অক্সিজেনটা যে ঢুকাইলাম, অক্সিজেনটা তো ব্লাডে মিশা একটু সময় দিতে হবে।
যত আমি প্রেশার ক্রিয়েট করব তত ব্লাড এসে অক্সিজেন পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের মাধ্যমে ব্লাডে মিশবে। ঠিক আছে, ব্লাডে মিশার জন্য 7 সেকেন্ড হোল্ড করলাম। মিশে যাওয়ার পরে মুখটা গোল করে অ্যাবডোমিনাল ব্রিদিং বলে। শিশুরা দেখবেন, বাচ্চারা ওরা কিন্তু পেট ফুলায় ফুলায় শ্বাস নেয়, নবজাতক বা বাচ্চা, সবার বাচ্চা আছে, পেট ফুলায় শ্বাস নেয়, এটাকে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং। এই ব্রিদিং এ বাতাস বেশি ঢুকে। বুক ফুলায় শ্বাস নিলে বাতাস বেশি ঢুকে না, কারণ বুকের চারিদিকে কি আছে, হাড় আছে। হাড়কে তো বেশি এক্সপ্যান্ড করতে পারবেন না, আপনি ফুলাইতে পারবেন পেট, তাই না? হাড় তো খুলে যাবে না, একবারে বড় হয়ে যাবে না, অল্প একটু স্পেস দিবে। কিন্তু পেট তো অনেক স্পেস, পেট তো বাউন্ডারি না, হাড় দিয়ে তো পেট বাউন্ডারি না, পেট তো ছাড়া। তাহলে যখনই আপনার নাক দিয়ে শ্বাস নেবেন, এবং তখন নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় পেটটা কি হবে, মানে আপনার বাইরের দিকে যাবে, পেটটা ফুলবে। হোল্ড করবেন, শ্বাস যখন ছাড়বেন তখন মুখটা গোল করে, একটু গোল করবেন, বড় করে দিলে তো, বড় মুখ করে ছাড়লে তো একবার ধাক্কা দিয়ে বাতাস বের হয়ে যাবে, গোল করে ছাড়লে স্লোলি বের হবে, তাহলে 8 সেকেন্ড পার হয়ে যাবে। না, নাক দিয়ে নিবেন, হোল্ড করবেন, মুখ দিয়ে ছাড়বেন। আমি বলছি ব্রিদিং এর অনেক টেকনিক আছে, আমি একটা সিম্পল ওয়ে বললাম। হ্যাঁ, আগে যে বলছে ওইটা একটা টেকনিক, অনেক টেকনিক আছে। মুখ দিয়ে ছাড়ার উদ্দেশ্য কি, গোল করে ছাড়ার উদ্দেশ্য আপনার স্লোলি রিলিজ করবেন, ছোট গোল করে ছাড়েন, দেখেন একবার সব বাতাস বের হবে না, একটু ফোর্স করে আস্তে আস্তে বের হবে। 8 সেকেন্ড। আর যদি হা করে ছাড়েন, একবার বেরিয়ে গেছে। এই জন্য গোল করে ছোট করে ছাড়তে হবে, ঠিক আছে? তাহলে এই 8 সেকেন্ডটা আপনার থাকলো। এটা করার উদ্দেশ্য কি, আমি কিন্তু ঘুরে ফিরে মেডিকেল সায়েন্সে যেতেছি, ঘুরে ফিরে যাচ্ছে, আমি অ্যাসিড বাড়ানোর দিকে কথা বলবো। এটা যখন করবেন আপনি কিন্তু ডাইজেশন দেখবেন অন্যদের তুলনায় আপনার ডাইজেশন ভালো হবে। ঠিক আছে, আপনি ভালো করে চুলা জ্বালাইলেন, এটা দাঁড়ানো চুলা জ্বালানো। আচ্ছা, এরপরে খাবার চয়েস করার ক্ষেত্রে কোনটা দিয়ে আগে শুরু করব, আগে আমরা, আচ্ছা সংক্ষেপে সংক্ষেপে করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রোটিন খাবারটা ইম্পর্টেন্ট। কোন খাবারে আমার স্টমাক অ্যাসিডটা ভালো স্টিমুলেট হয়, স্টমাক অ্যাসিড বাড়ে প্রোটিনে। প্রোটিন তখন দিয়ে শুরু করব, সালাদ এবং তারপর প্রোটিন। তারপর সালাদের পরে কিন্তু আমি কার্বোহাইড্রেটে যাব না, খাবারের প্লেটটা একটু ঘুরাই নিব। প্রথমে আমি সালাদ খাবো বেশি পরিমাণে, প্লেটের অর্ধেক যদি সালাদ এবং সবজি থাকে, আপনার ডায়াবেটিস বা এগুলো হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। আপনার, আপনি যা শরীরে ঢুকাবেন তাই তো শরীরে লাগবে, শরীর তো অন্য কিছু পায় না, শরীর আপনি যা দিচ্ছেন সেভাবেই চলছে, অন্য কাউরে দোষ দিয়ে কোনো লাভ নেই। এখানে অন্য কেউ আপনার শরীরে কিছু ঢুকাচ্ছেন, আপনি ঢুকাচ্ছেন, আপনি যা দিচ্ছেন শরীর সেটাই ভেঙেই চলে। তাহলে কোন জিনিসটা ঢুকালে, কিছু কোশ্চেন করতে, কোন জিনিসটা ঢুকালে আমার গ্লুকোজ শরীরে একটু কম আসে, ভালো ফাইবার আসে, ভিটামিন মিনারেলস আসে, ভালো প্রোটিন আসে, ভালো ফ্যাট আসে। কার্বোহাইড্রেটের রেশিওটা কমাইতে হবে 10 to 15%। সুস্থ মানুষ 20% খেতে পারে, কমপ্লেক্স হলে 20% খাওয়া যায়। আর রিফাইন্ড হলে তো খাওয়াই উচিত না, খেলেও 5%, 5-10%। রিফাইন্ড মানে সাদা আটা, গম, এগুলো না খাওয়াই ভালো, কারণ এগুলো খেলে গ্লুকোজ এক ধাক্কায় বেড়ে যাবে। আপনি সবজি খেলেন, মাছ মাংস খেলেন, তারপরে কার্বো খেলেন, আপনার অ্যাসিড সিক্রেশন ভালো থাকবে। আচ্ছা, এবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা, 10 মিনিট স্লোলি ওয়াক। হ্যাঁ, জি। গম, গমে নিয়ে অনেক কথা আছে। গমে একটা হচ্ছে সাদা গম, সাদা গম তো গ্লুকোজের একটা আরেক পরিপূরক নাম, মানে চিনি, দেখতে চিনি সাদা, আর এটা নাম হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, কিন্তু দুইটাই ব্লাডে ঢুকে দ্রুত গ্লুকোজ তৈরি করে, তো দুইটাই পরোক্ষভাবে একইভাবে চিনি। লাল আটাটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা অনেকে খেতে পারেন, তবে এখানে গ্লুটেনের কিছু ঝামেলা আছে। যাদের আইবিএস জাতীয় সমস্যা আছে, যাদের গাট সেন্সিটিভিটি আছে, তারা এই লাল জাতীয় আটাতে সমস্যা করে। তো তাদের ক্ষেত্রে আমরা ওইটা বন্ধ করে বাসমতি চাল বা অন্য কোনো, এটা বলি তার অবস্থা বুঝে, সবার জন্য এক প্রেসক্রিপশন না, কারণ যখন ডিজিজ হয়ে যাবে তখন কিন্তু, তখনটা। ব্ল্যাক রাইসটা একটু হার্ড, আপনারা খাইছেন, ব্ল্যাক রাইস ভেরি হার্ড, এটা ইট নিডস টাইম। হ্যাঁ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ, কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম, কিনিও গ্লাইসেমিক ইন্ডেক্স কম, বাকুইট কম, এগুলো খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা আরো বেশি সহজ যেটা করে দিই, আমরা ঢেকিতে ভাঙানো আমন ধানের চাল নিয়ে এসে আমাদের চেম্বারে রাখছি। যারা গেছেন বা দেখছেন তাদের রোগীদের কিন্তু আমরা ওই ঢেকি ছাড়া লাল চাল খেতে দিই, মানে ব্যাক টু আবার আপনার শৈশবে যেতে হবে। হ্যাঁ, তো তো আপনার তো লাল চাল যেটা আমরা খেয়ে অভ্যস্ত, লাল চাল অনেকটা ফাইবার লেগে থাকে, এটা অল্প খেলে পেট ভরে যায়, গ্লুকোজ কম ছাড়ে। ঠিক আছে, আপনার বেশি খেতে পারবেন না, চাইলে আপনি সাদা বা 3 প্লেট খেতে পারবেন, এটা খেতে পারবেন না। ঠিক আছে, প্রথমে যখন আপনি সবজি সালাদ দিয়ে শুরু করবেন, তারপরে মাছ মাংস খাবেন, তারপরে যখন ভাতে আসবেন আপনি দেখবেন ভাত কতটুকু খেতে পারেন। মানে প্লেটটা ঘুরাই দেন, আমাদের প্লেটটা তো ভাত দিয়ে শুরু হয়, খেতে 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 পরে এসে সবার শেষে এসে প্রোটিন।
সালাদ ফ্রুটস খাওয়া যায়, তবে ফ্রুটসের ক্ষেত্রে ওই যে আপনার ডায়াবেটিক রোগী, আপনি এখন গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া খাওয়া শুরু করছেন, আপনি স্পাইক করবে। আপনাকে তখন চিন্তা করতে হবে আপনার ওই কাঁঠাল খাচ্ছেন নাকি গ্লাইসেমিক ইন্ডেক্স, এখানে ঘুরতে ঘুরতে সব কথা একই, আপনি কোন জিনিসটা গ্লুকোজ দ্রুত ছাড়ে, সমাধান একই, গ্লুকোজ যত দ্রুত ছাড়বে সেটাকে আপনাকে খাওয়া যাবে না। আবার এটাকে টেকনিক আছে কিছু, আপনি ফ্যাটের সাথে যখন গ্লুকোজ মিশাই দিবেন সে তখন আবার স্লোলি ছাড়ে। ঠিক আছে, অনেক আছে ডায়েট, আমরা ডায়েট প্ল্যান দিয়ে দিই তাকে, মানে পার্সোনালাইজ ডায়েট দেই, আমাদের নিউট্রিশনিস্টরা সেভাবে ট্রেন আপ আছে সেটা। তো আমি যে কথা থেকে যে কথা চলে গেলাম যে অ্যাসিডটা ঠিক রাখতে হবে, আরেকটা হচ্ছে পেটের স্বাস্থ্যের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে হবে। উপকারী ব্যাকটেরিয়া মানে আমার পেটে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া নষ্ট হয় অযাচিত অ্যান্টিবায়োটিক। তারপরে আরেকটা হচ্ছে যে কীটনাশক আমরা খাবারের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঢুকে যায়, ঢুকে গেলে ওইটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, পেটের জীবাণু নষ্ট করে, মানে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে। উপকারী ব্যাকটেরিয়া যখন নষ্ট করে তখন ওই জায়গা দখল করে খারাপ ব্যাকটেরিয়া আর খারাপ ছত্রাক, তখনই আপনার শরীরে বিভিন্ন টক্সিন তারা তৈরি করে, ওই টক্সিনগুলো রক্তে মিশে যায়, সারা শরীরে ঘুরপাক খায়, তখন আপনার ব্রেনে গেলে মন মেজাজ খারাপ হয়ে থাকে, ইরিটেবল হয়ে থাকেন। হ্যাঁ, দেখবেন যে পেট যাদের খারাপ তাদের মন মেজাজ খারাপ থাকে, তারা কথা সহ্য করতে পারে না, অল্পতেই রিয়্যাক্ট করে। ঠিক আছে, কারণ তার পেটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া, খারাপ ফাঙ্গাস, তারা কন্টিনিউয়াস টক্সিন রিলিজ করতেছে। তো এই বিষয়গুলো থাকে। এই জন্য পেটের গাট মাইক্রোবায়োম ঠিক করার জন্য আমরা আমাদের এগুলো প্রসেসটা দিই। তারপরে হচ্ছে আমাদের এই হচ্ছে সুস্থতার কিছু বিষয়। তাহলে ঘুম হচ্ছে, লাইফস্টাইল হচ্ছে, খাবার হচ্ছে, সঠিক বিষয়গুলো হচ্ছে, এবং অযাচিত না বুঝে ওষুধ খাওয়া, এগুলো থেকে বেরোতে থাকতে হবে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে সুস্থতা অর্জন করা সম্ভব, মানে এটা কোনো ড্রিম না, এটা সম্ভব। কিন্তু যদি আমার সার্জিক্যাল কোনো ইস্যু থাকে সেটা আলাদা বিষয়, আমার হার্টে ফুটো আছে, সার্জারি করতে হবে, কোথাও ভেঙে গেছে, সার্জারি করতে হবে, কোথাও ইমার্জেন্সি দরকার, হ্যাঁ, বাস্ট অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছে, এখানে তো আমার ওষুধ খেয়ে সময় নষ্ট করার সুযোগ নাই, অপারেশনে যেতে হবে। ইমার্জেন্সি সেটা আরেক বিষয়। আমি এখন কথা বলতেছি ক্রনিক ডিজিজগুলো, যেগুলো নিয়ে বেশি মানুষ সাফার করতেছে, নীরব ঘাতকগুলো নিয়ে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা যখন কাজ করি তখন এটা আমরা বেরিয়ে আসতে পারি। তো যাক, আমি সময় আর বাড়াবো না, আপনারা তো ধৈর্য দিয়ে হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা অনেক কথা বলি, আজকে কথা বললাম কারণ আগে ইন্ডিভিজুয়াল পেশেন্টদের সাথে কথা বলতে হয়, অত সময় পাওয়া যায় না। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর ইনফ্লামেশন চেক করার জন্য কিছু টেস্টের নাম বলে দিই, যেমন সিআরপি, হাই সেন্সিটিভ সিআরপি, ইন্টারলিউকিন 6, হোমোসিস্টিন, এই জাতীয় টেস্টগুলো আমাদের ল্যাবে আমরা করি। এই টেস্টগুলো দিয়ে আপনার বডিতে ইনফ্লামেশন কেমন আছে এটা কিন্তু আপনার ধারণা পেয়ে যাবেন। এই যে আমাদের ঠিকানা দেওয়া আছে। জি জি জি, দেখে চাল পাবেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, সবকিছুই আছে। মানে সুস্থতা আসলে আমি একা সুস্থ থাকলে হবে না, সবাইকে নিয়ে সুস্থতা একটা জার্নি। ঠিক আছে, মানে ট্রেডিশনাল থেকে মানে এই পথে কেন আসলাম, এই সুস্থতা জার্নি যদি আমি না ফিল করতাম, নিজে ফিল না করলে তো আসা যায় না, তাই না? তো এই ফিলটা নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করে এটা সামনের দিকে আগাইতে হবে। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ভালো ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, তো ভালো ব্যাকটেরিয়া, থ্যাংক ইউ। ভালো ব্যাকটেরিয়াকে রাইজ করার জন্য বা ভালো ব্যাকটেরিয়াকে টিকে রাখার জন্য আমাদের আসলে কি প্রক্রিয়া অবলম্বন করা দরকার? আচ্ছা, এখানে অনেকগুলো ওয়ে আছে। এখন হচ্ছে ব্যাকটেরিয়া যে খাবার খায় তার নাম হচ্ছে প্রিবায়োটিক, আর ব্যাকটেরিয়ার নিজের নাম হচ্ছে প্রোবায়োটিক। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়ার, আর সে যা খায় সেটা নাম হচ্ছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক যুক্ত খাবারগুলো আপনাকে খেতে হবে। প্রিবায়োটিক যুক্ত খাবার কি? এই যে আমরা যে অর্গানিক খাবারগুলো খাচ্ছি, র ভেজিটেবলগুলো খাচ্ছি, ভালো আমরা ইয়োগার্ট, দই খেতে পারি। দইটা অনেক টাইপের হতে পারে, কোকোনাট মিল্কের ইয়োগার্ট পাওয়া যায়, এটাও ভালো। কেফির নামে একটা পাওয়া যায়, সেটা ভালো। আমরা ছোটবেলায় পান্তা খেতাম, কাজি খেতাম, তারপরে হচ্ছে আপনার ঘোল খাইতাম, হ্যাঁ, যেটা ফার্মেন্টেড করে তৈরি করে, এগুলো পর্যন্ত ভালো প্রোবায়োটিক জন্মে। বিদেশে কিমচি নামে পাওয়া যায়, সাওয়ার ক্রুট নামে পাওয়া যায়, ঠিক আছে, এগুলো পিকল পাওয়া যায়, এগুলো প্রোবায়োটিক আছে। হ্যাঁ, লাবাংটার মধ্যে মিষ্টি না মিশালে ভালো, কোনো মানে আপনাকে ফার্মেন্টেড করতে হবে, বাট নট সুগার অ্যাড করা যাবে না, টক থাকবে। তবে দইয়ে অনেকের সেন্সিটিভিটি আছে, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দইয়ে সমস্যা, সেই ক্ষেত্রে কোকোনাট মিল্ক দিয়ে করবেন অথবা অ্যালমন্ডের মিল্ক দিয়ে করবেন, এগুলো অ্যাভেলেবল। জি, পান্তা ভাত ম্যাক্সিমাম পজিটিভ, পান্তা ভাত খাওয়া ভালো। তার পান্তা ভাতের মধ্যে ভাত, যেহেতু ভাতটা এখন সাদা ভাত দিয়ে তৈরি হচ্ছে না বাসমতি চাল দিয়ে তৈরি হচ্ছে না লাল চাল দিয়ে তৈরি হচ্ছে, সেটাও একটা বিষয় আছে। আপনার ডিজিজ কন্ডিশনটা নির্ভর করবে। আপনার যদি ডায়াবেটিস থাকলে আপনার হয়তো পান্তা ভাতে সুগার স্পাইক করতে পারে, সেক্ষেত্রে লাল চালে পান্তা ভাত খাওয়া যেতে পারে।
ঠিক আছে, এটা আর কি। না কার্বোহাইড্রেট, ভাতে কার্বোহাইড্রেট আছে, বাট লাল চালে কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম। যত ফাইবার যুক্ত হয়ে যাবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে আসবে, আর শরীরে তত গ্লুকোজ আস্তে আস্তে ছাড়বে। আস্তে আস্তে ছাড়লে কিন্তু গ্লুকোজ শরীর নিতে পারে, ম্যানেজ করতে পারে। এক ধাক্কায় ছেড়ে দিলে তখন নিতে পারে না। আচ্ছা, একজন কোশ্চেন। আচ্ছা, মাইকটা দাও, মাইকটা দাও। তুমি কোশ্চেনটা বলছিলাম কি যে আপনি কোকোনাট অয়েল সম্বন্ধে কিছু বলেন নাই আপনি ডায়ালগে। তো কোকোনাট আপনাদের মধ্যে যে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল, দোজ আর ভেরি এক্সপেন্সিভ, পাওয়া যায় না, অ্যাভেলেবল না। কিন্তু সরিষার তেলটা এখন অ্যাভেলেবল, তো রাইস বার্ন অয়েলটা অ্যাভেলেবল, কিন্তু এই অন্য তেল মানে দুষ্প্রাপ্য। না, বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। প্রশ্ন আছে আমার, শেষ করে দিই। আর এটা হলো কিছু কিছু মেডিসিন আছে এখন বেরোচ্ছে যেগুলো দিয়ে ডায়াবেটিস কমানো যায়। যেরকম ইসের কথা বলা হচ্ছে যে মাশরুম, স্পেশাল টাইপ মাশরুমের কথা বলা হচ্ছে। এটা আমি নিজেও খেয়ে কিন্তু আমার ডায়াবেটিসটা কমে গেছিল, এখনো কম আছে। আমাকে ওই সকালবেলায় আমার ফাস্টিংয়ে আগে ছিল 6.5 to 7, ওটা কমে এখন 3 থেকে 4 এসে এই মাশরুমের একটা ইয়ে খাওয়ার পরের থেকে। তারপর তিন একটা একটা ট্যাবলেট বেরিয়েছে, ওইটা খেলে এই ডায়াবেটিস কমে যায়। এটা কারণটা কি? জি, ধন্যবাদ। আপনার দুটো কোশ্চেন করলেন, দুটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন হচ্ছে যে সরিষার তেল খাওয়া যাবে কিনা। হ্যাঁ, তো এটা নিয়ে বাইরের দেশে বড় ক্লিনিক্যাল স্টাডি নাই। মানে মানুষ যখন কথা বলি তখন অনেক সময় স্টাডি নিয়ে কথা বলি, দুইটা প্রেক্ষাপটে কথা বলা হয়। একটা হচ্ছে বাস্তবতা নিরীক্ষে ঐতিহাসিকভাবে একটা ফ্যাক্ট, একটা হচ্ছে ল্যাবরেটরি ফ্যাক্ট। তো ওই ল্যাবরেটরি ফ্যাক্ট খুব বেশি সাপোর্ট দেয় না, কারণ বাইরে এটা বেশি ব্যবহার করা হয় না। হ্যাঁ, ইউরোপ আমেরিকা ডাটাতে বেশি পাওয়া যাবে না, তবে ইন্ডিয়ান ডাটাতে অনেক রিসার্চে ভালো বলছে। ওরা যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা এটা খাই, এটাতে অনেক পজিটিভ রিভিউ আছে, এবং আমরা তো অনেকদিন ব্যবহার করতেছি, বা ছোটবেলা আপনারা ব্যবহার করছেন নাকি? সয়াবিন তেল আসছে কবে? 1980-র দিকে। আপনারা সিরিয়া আপনারা বলতে পারবেন কবে আসছে? আপনি পাইছেন কবে? আপনি কবে পাইছেন? 80-তে পেয়েছেন। আপনি ছোটবেলায় বা আপনার বাবারা, হ্যাঁ, তারা কি খাইছে? সরিষার তেল খাইছে। তাহলে সময়ের পরিক্রমায় এটা পরীক্ষিত। একটা জিনিস যখন সমস্যা হলে কিন্তু 5-10 বছরের মধ্যে ধরা পড়ে। এই যে করোনা ভ্যাকসিনের সময় অনেক কথা বলা হলো, এখন কিন্তু সারা ইউরোপে মানে মামলা হচ্ছে, কেস হচ্ছে। অনেক করোনা ভ্যাকসিনের পরে যে পোস্টমর্টেম করে দেখছে যে হার্টের মধ্যে তার ওই করোনার জীবাণুর প্রবলেম, প্রোটিনগুলো স্পাইক প্রোটিন পাওয়া গেছে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে। তাহলে একটা প্রবলেম হলে 5-10 বছরের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট পাওয়া যায়। কিন্তু কোনো একটা জিনিস যদি 100 বছর ধরে রান করে, তখন কিন্তু সেটা একটা সময় পরিক্রমায় এটা অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে সমস্যা পেলে তো 100 বছর পর জেনারেশনই থাকতো না যদি সমস্যা এরকম হইতো। ওয়াইরাস তারাই কিন্তু মোটামুটি ভালো ফিট ছিল। তবে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে একটা সমস্যা পাইতেছি বর্তমানে, সেটা হচ্ছে আপনার প্লাটিলেট কমে যায় অনেকের। এই জন্য যখন প্লাটিলেট কমে যায়, মনে করেন অনেকে আসতেছে 80,000 প্লাটিলেট, তো 70,000 প্লাটিলেট। তারপরে জিজ্ঞেস করি যে আপনার তেলটা কি খান, বলে যে সরিষার তেল খাচ্ছি, এক্সট্রা ভার্জিন ঘানিতে ভাঙায় নিয়ে আসি খাচ্ছি। তো পরে তাদেরকে যখন আমি আবার তেল চেঞ্জ করে বলি যে 2 মাস কোকোনাট অয়েল খান, অলিভ অয়েল খান, বা অন্য অয়েল খান, তখন আবার তাদের বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনেক ডাক্তারদের সাথে আমি শেয়ার করছি, তো তারাও একই রকম ফিডব্যাক দিচ্ছে। এই একটা প্রবলেম পেয়েছি, তবে এটা না একটু রিসার্চ করা দরকার, এটা নিয়ে রিসার্চ করা দরকার। তো হয়তো এটা আমরা জানতে পারবো। তবে মেজর কোনো খুব একটা ইফেক্ট দেখি নাই, তবে সরিষার তেলে একটু ঝাঁজ বেশি। এটা অনেকের আবার করে, তো ভালো সোর্সটা, ভালো সরিষা, ভালো সোর্স, এগুলো হলে খাওয়া যেতে পারে। তো কোকোনাট অয়েলটা ডিজিজের ক্ষেত্রে, যখন আপনি রোগাক্রান্ত, আপনি যখন অসুস্থ মানুষের কিন্তু স্পেশাল ডায়েটে যেতে হয়। এখন অ্যাপারেন্টলি আপনি সুস্থ আছেন, একটা ডায়েট ফলো করতেছেন। যখন আপনি একটা রোগে আক্রান্ত, আপনি আইবিএস হচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, আইবিডি হয়েছে, পায়খানা টয়লেটের সাথে অনেক সমস্যা আপনার, তখন কিন্তু একটা স্পেশাল ডায়েটে যেতে হবে। তখন 2-3 মাসে আপনাকে এই আপনার স্পেশাল ডায়েটে আসতে হবে। তখন ফুড অ্যাজ এ মেডিসিন এই কনসেপ্টে আসতে হবে। আচ্ছা, ওনার আরেকটা কোশ্চেন আছে, অ্যান্সার দিয়ে নিই। আরেকটা কোশ্চেন বললেন যে আপনি বিভিন্ন হার্বস এর কথা বললেন, ফুডস এর। অবশ্যই ফাংশনাল মেডিসিনে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে বা ড্রাগ হিসেবে কিন্তু ন্যাচারাল মেডিসিনকে প্রেফার করি, মানে যেই জিনিসটা হুইচ কামস ফ্রম নেচার। কিন্তু এখানে জি, না না না, অলিভ অয়েলটা সালাদ বা ড্রেসিং আপনি সারফেসে দিবেন, সারফেসে, নট চুলায় দিবেন না, সারফেসে দিবেন, মানে পাতে আসার পরে দিবেন।
মানে বেশি হিট নেওয়া যায় না, হিট নিতে পারে না সে। আমি তো খাইতে না করিনি। সালাদ নিয়ে এসে খাবেন, খাবেন। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন করলেন যে আপনার মাশরুমে ভালো হয়, বা এটা শুধু মাশরুম না, মাশরুমে ভালো হয়। এছাড়া আমরা আমাদের প্র্যাকটিসে ফাংশনাল মেডিসিন কথাটার মধ্যে আরেকটা অংশ হচ্ছে যে ফাংশনাল সাপ্লিমেন্ট। আমাদের সাপ্লিমেন্ট কিন্তু খুব ভালো, মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা, কি বলবো, যে অস্ত্র বলে না যাই বলেন। যেমন অ্যালোপ্যাথিক ডাক্তারদের বা আমি যখন প্র্যাকটিস করতাম তখন আমাদের কি ড্রাগসটা আমাদের মূল হাতিয়ার, তাই না? একটা সিমটম আসলে আমি সিমটমটা আটকাবো কিভাবে? ড্রাগস দিয়ে কমাবো। আর এখানে আমরা কি করি? এখানে আমাদের মূল হাতিয়ারটা কি? প্রথমে আগে কিছু টেস্ট করি, টেস্ট করে আপনাকে অ্যাসেস করি যে আপনি কোন অবস্থায় আছেন। তারপরে আমরা খাবার দাবার লাইফস্টাইলের জন্য ডায়েট প্ল্যান, ডায়েট চার্ট দেই, তাকে মানতে বলি যে আপনি 1-2 মাস মানেন, আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমরা আপনার সাথে আসি, একা হাত ছেড়ে দেই নেই, আমরা আসি, আপনার ফিডব্যাক শোনার জন্য আসি। তারপরে কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়, টার্গেটেড সাপ্লিমেন্ট, যেমন মাছের তেল, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, হ্যাঁ সবগুলো, ক্রোমিয়াম, সবগুলো ডায়াবেটিস ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। তো শরীরের স্বাভাবিক প্রক্রিয়া চলমান রাখার জন্য যা যা মিনারেলস, ভিটামিনের ঘাটতি থাকে সেটা আমরা পূরণ করার চেষ্টা করি, রিসার্চ বেস। আর বিভিন্ন ন্যাচারাল হার্ব, যেমন করল্লা থেকে তিতা, এটা কিন্তু সুগার কমাইতে সাহায্য করে, এটা প্রমাণিত। মোরিঙ্গা সাহায্য করে, এগুলো কিন্তু এখন ক্যাপসুল ভার্সন আসছে। মনে করেন অনেক মোরিঙ্গা থেকে ল্যাবে আলাদা করে এক্সট্রাক্ট বের করে তখন ক্যাপসুলের মধ্যে আনা হয়েছে, এটাকে বলা হয় ন্যাট্রিসিউটিক্যাল। এখন দেখবেন স্কয়ার, ইনসেপ্টা, ড্রাগ ইন্টারন্যাশনাল, ইবনে সিনা, এরা সবাই কিন্তু ন্যাট্রিসিউটিক্যাল ডিভিশন করছে বাংলাদেশে, আর বিদেশে তো অনেক আগে থেকে। সাপ্লিমেন্ট হিসেবে আলাদা সাপ্লিমেন্ট আপনারা খান জানেন, অনেক হার্বাল সাপ্লিমেন্ট আছে। এগুলো কি ওই অ্যাক্টিভ উপাদানগুলা, যেমন হলুদের মধ্যে পুরো হলুদ কিন্তু যতটা ক্রিম, তার মধ্যে একটা উপাদান হচ্ছে কার্কুমিন, ওইটা কাজ করে বেশি। তো ওইটার আলাদা করে ক্যাপসুল বা ট্যাবলেট বানানো হয়। ওইটা তো ল্যাবে করতে হবে, ওইটা তো বাসায় বসে আপনি রান্না করে করতে পারবেন না, কার্কুমিন তো আলাদা করতে পারবেন না। তো ওই জিনিসটা যারা করে ওইটা ন্যাট্রিসিউটিক্যাল ডিভিশন। আমরা ওই মেডিসিনগুলোকে বেশি প্রেফার করি যেটা কামস ফ্রম নেচার। তো এগুলো এক্ষেত্রে অনেক কিছু আছে, যেমন বারবেরিন আছে, ক্রোমিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আপনি মাশরুম বললেন সেটা আছে, তারপরে যে আপনার করল্লা আছে, এই জাতীয় অনেক উপাদান আপনার ইনসুলিন কমায়। বলতে চাচ্ছিলাম যে আপনি যখন ডেসক্রিপশন দিলেন এটা বেশিরভাগ তো স্টমাক এবং হার্টের ব্যাপারে আপনি বলে দিলেন। এর বাইরে আমরা যারা অসুস্থ আছি, নিউরো নিয়ে প্রবলেম থাকে, তারপর আমাদের অনকোলজি নিয়ে প্রবলেম থাকে, তারপর যে অর্থোপেডিক নিয়ে প্রবলেম থাকে, এগুলি কি কোনো আছে আপনার ফাংশনাল মেডিসিনের কোনো? জি অবশ্যই আছে। এখানে দেখবেন, এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে বায়ো হারমোনাল ট্রিটমেন্ট, ঠিক আছে? ফাংশনাল মেডিসিন সাবজেক্ট অনেক ভাস্ট, হ্যাঁ, কারণ এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছাড়া তো কেউ আসে না। ফাংশনাল মেডিসিন সাবজেক্ট মানে শুধু হার্বাল মেডিসিন, অনেকে দূর থেকে অনেকে কনসেপ্ট চিন্তা করে, মানে এটা মনে হার্বাল টার্বাল কিছু একটা বিষয়, না এটা না, এটা টোটাল মেডিকেল সায়েন্সেরই নলেজটা নিয়ে রুট কজ অ্যানালাইসিস করে তারপরে আপনার সমস্যাটা চিহ্নিত করার জ্ঞান। ফাংশনাল মেডিসিন কোনো মেডিসিন না, এটা হচ্ছে একটা জ্ঞান, রুট কজ ফাইন্ড আউট করার একটা জ্ঞান। আপনি যখন এই জ্ঞানটা ডাক্তার সাহেব অর্জন করে বা জানে, তখন সে অ্যাকশন নেওয়ার জন্য, অ্যাকশনটা সহজ, উত্তর বাই করে, আপনি বলেন না গুগল করে উত্তর বাই করতে পারবেন যদি আপনি প্রবলেমটা মাথার মধ্যে আমি দিয়ে দিই। আপনার প্রবলেম অ্যাসিড কম, আমি কোনো অ্যাসিড কমের কোনো চিকিৎসা আপনাকে বললাম না, অ্যাসিড কিভাবে বাড়াবেন, আপনি গুগল করে আজকে বাই করতে পারবেন, অনেক কিছু পেয়ে যাবেন। আমি অ্যাসিড কিভাবে বাড়াবো খালি সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার মাথায় যে ঢুকলো যে অ্যাসিডটা কম না বেশি, এটাই ফাংশনাল মেডিসিনের কাজ, এই জ্ঞানটা দেওয়া, ঠিক আছে? মানুষ তো এই জায়গাটা থেকে দূরে আছে, তো তারা তাদের প্রবলেমটাই জানে না, প্রবলেম না জানলে সমাধান বের করবেন কিভাবে? আর আপনি যেটা বলেন যে অর্থোপেডিক্স, তারপরে আমরা তো টোটাল শরীরের চিকিৎসা করি, হ্যাঁ। আপনার হাড় ক্ষয়, হাড় ক্ষয় কেন হচ্ছে, হাড় ক্ষয় কেন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বয়স বাড়লে আপনার হরমোনাল কিছু ড্যামেজ হয়। আপনার এই যে অ্যাসিড কমানোর, এখানে আবার হাড় ক্ষয়ের একটা কারণ আছে ডাইরেক্ট, মানে এই একটা জিনিস সমাধান করলে অনেক রোগ থেকে বের আসা যায়। আপনি যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন, মানে আমি ভুল করতেছি, দেখেন একই অবস্থা, অ্যাসিড কমানোর ওষুধ যদি খাচ্ছেন তাহলে কি হবে? আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো ঢোকার জন্য কিন্তু অ্যাসিড লাগে, আপ টু মার্ক অ্যাসিড লাগে। আপনি যদি অ্যাসিড কমায় রাখেন, আপনি দেখেন না, বলেন, অনেকে বলে না দামি দামি ভিটামিন খেলে আরো উল্টা আরো রিয়াকশন করে, অনেকেই বলেন কিন্তু, শুনেন, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি এখন। তাহলে এই অ্যাসিড কমানোর ওষুধ যদি আপনি খান, তাহলে আপনার ওই ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না, তখন কিন্তু হাড় ক্ষয়ের প্রবণতাটা বাড়ে, অস্টিওপোরোসিস। আরেকটা সমস্যা হয় বয়স্কদের, আপনি যেহেতু সিনিয়র সিটিজেন আছেন, এই মেসেজগুলো দিয়ে যাই, আপনারা দেখবেন অনেকে দেখবেন যে ব্লাড টেস্ট করতে যায় হিমোগ্লোবিন কম পাচ্ছেন। শুধু হিমোগ্লোবিন নট এনাফ, হিমোগ্লোবিনের সাথে ফেরিটিন একটা টেস্ট আছে, রক্তের আয়রন, ফেরিটিন,
এটাও দেখবেন, এটাও কমে যায়। যারা দীর্ঘদিন অ্যাসিড কমানো ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু B12, ফেরিটিন, হিমোগ্লোবিন এই তিনটেই কম থাকে। যত হিমোগ্লোবিন কম থাকবে তত দুর্বল লাগবে, অল্পতেই ক্লান্তি হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে অ্যাসিডটা বাড়াতে হবে, অ্যাসিড না বাড়ালে আয়রনও ঢুকবে না শরীরে। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। না আমরা আমরা এই যে আমরা টায়ার্ড হওয়ার একটা কারণ আছে যে আমরা কিন্তু দেখেন আপনাদের প্লেটে কি ছিল, আপনাদের প্লেটে কি ছিল, আপনি কিন্তু না মুরগি না, আমার মেডিকেল সায়েন্সে যে আপনাদের প্লেটে ছিল হাই ইনসুলিন, মানে আপনাদের প্লেটে ছিল হাই ইনসুলিন, ইনসুলিন বেশি খেলে কিন্তু আপনার ঘুম আসবে। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ, আর আমাদের সেন্টারে আমন্ত্রণ। ইনশাল্লাহ আমরা সময় পেলে আরো এই ধরনের আলোচনা করব। জি, আসসালামু আলাইকুম।